আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা যেটা দেখব এটা হচ্ছে যে ওয়ান শট ভিডিও, যেটা আপনারা থাম্বনেইলে হয়তো দেখছেন। যেটা হচ্ছে সেন্সর এবং আইওটি এর ওয়ান শট। ওকে, এই একটা ভিডিওতে পুরো যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর রিয়েল টাইম এক্সাম্পল বা অ্যাকচুয়ালি যেভাবে পড়া উচিত সহজভাবে ওইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ, বা ওইভাবে বুঝতে পারবেন। আপনারা জাস্ট প্র্যাকটিস করলেই বাকিগুলো হয়ে যাবে, মানে আপনাদের তেমন একটা এফোর্ট দেওয়া লাগবে না। জাস্ট আপনারা যদি প্র্যাকটিস করেন ভিডিও দেখার পরে, তাহলে আই থিঙ্ক ইটস উইল বি এনাফ ফর ইউ। আচ্ছা, সো ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটু গিটহাবে যাই। যেখানে সাজেশনটা ছিল। ওকে, সো একটু ওয়েট করে ফেলি আমরা। আচ্ছা, এখানে হইতে থাকুক, তার আগে আমি একটা কাজ করি। ওকে, সো আমরা প্রথম চ্যাপ্টারটা যদি দেখি, সেইখানে ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো ছিল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে আইওটি জিনিসটা কি। এই জিনিসটা বলতে আমরা কি বুঝি। সো প্রথম চ্যাপ্টারে আমরা তিনটা জিনিস শিখবো। এই তিনটা জিনিস শিখলে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। এক নম্বর হচ্ছে আইওটি জিনিসটা কি, একদম ইনডেপ বুঝতে হবে আইওটি জিনিসটা কি, ঠিক আছে, মুখস্থ করবেন আমরা আইওটি জিনিসটা কি বুঝবো। দুই নাম্বার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের এজ কম্পিউটিং, আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। সো প্রথম থেকে আমরা শুরু করি, সেটা হচ্ছে আইওটি জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, আইওটি হচ্ছে আপনার সংজ্ঞাটা যদি বলি, আইওটি হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইস। আচ্ছা, আমি একটু বড় করি, দেন ইট উইল বি ইজি টু সি। আচ্ছা দেখেন, আইওটি হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসকে আপনার হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা, যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কি ইনফরমেশন আপনার হচ্ছে দিতে পারবেন, আবার ইনফরমেশন নিতে পারবেন, এবং এর মাধ্যমে এই ইনফরমেশন নেওয়া বা দেওয়ার মাধ্যমে আপনি কোনো একটা কাজ করবেন, ঠিক আছে। এখন সহজ সংজ্ঞা হচ্ছে যে আইওটি হলো একটা ধারণা বা প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে তথ্য আদান প্রদান করা হয়, এবং এর মাধ্যমে ওইগুলোকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝলাম, বাট আমরা আই থিঙ্ক একটু রিয়েল টাইম বুঝতে পারলে ভালো হতো, তাই না, বা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো এর আগেও আমি বলছিলাম যে হচ্ছে আপনারা এই শর্টসটা দেখতে পারেন। শর্টসটা হচ্ছে দেখেন, এটা কি একটা রিমোট, ঠিক আছে। আচ্ছা, এইটা না, এইটা না, Light on, light off, light on, light off. এইটা না, ওয়েট, আরেকটা আছে এখানে, এইটা। আমার বাটনটা কি এই যে দেখেন অফ হয়ে গেল, আর ক্লিক করলে অন হয়ে গেল। সো ব্যাপারটা হচ্ছে আচ্ছা, এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রিমোট দিয়ে আমি হচ্ছে যেটা কি করলাম, রিমোট দিয়ে। আচ্ছা, এখানে একটা কাজ করি। সো রিমোট যেটা ছিল এই রিমোট দিয়ে আমি কি করলাম, লাইট অন অফ করলাম। লাইট অন অফ। তো এখন আমি যে কাজটা করব, আপনাদের এই প্রসেসটা আমি ব্যাখ্যা করব। এই প্রসেসটা ব্যাখ্যা করলে আপনি আইওটি সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। এই জিনিসটা আসলে কি করে হলো, আমি ওইখানে ভিডিওতে বলি না কি করে হলো। এখন আপনাকে বলবো কি করে কাজটা হলো। আচ্ছা দেখেন, আমি এই লাইটের এখানে কয়েকটা জিনিস ব্যবহার করছি, ঠিক আছে। তো আমি এটা একটু ছোট করি। এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনি যে জিনিসগুলো অ্যান্সার করতে পারবেন সেটা হচ্ছে কি, এক আইওটি জিনিসটা কি, দুই নম্বর হচ্ছে আইওটি বলতে কি বোঝো, মানে এই ধরনের একটা রচনামূলক কোশ্চেন আছে। তিন নম্বর হচ্ছে আইওটি এর পাঁচটা প্রয়োগ ক্ষেত্র। চার নাম্বার হচ্ছে আর একটা প্রশ্ন আছে, দেখবেন হচ্ছে এটা হচ্ছে যে আইওটি এর লেয়ার গুলো, পাঁচটা লেয়ার আছে, পাঁচটা লেয়ার সম্পর্কে বলো। তার মানে আপনি যদি এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে এখন বোঝেন, তাহলে আপনি পাঁচটা জিনিস অ্যান্সার করতে পারবেন। যদিও এখানে বোঝানোর ক্ষেত্রে আর দু একটা জিনিস অ্যাড করা লাগবে, বাট এটা হচ্ছে মেন বিল্ডিং ব্লক, ঠিক আছে। ওকে, সো আমরা এবার বুঝি কি করে কাজ করতেছে। ওকে, আচ্ছা কয়েকটা জিনিস আপনাদের দেখাই ফার্স্টে। রিলে,
এই যে এই ডিভাইসটা একটু ভালো করে আমরা দেখি, ঠিক আছে? আমার কাছে এই জিনিসটা আছে, বাট এখন প্রবলেম হচ্ছে আমার তো ল্যাপটপে ওই ধরনের সুবিধা নাই। নয় আমার ফোনে আবার কপি মানে কি করতে হবে? ফোনে আবার সেটাকে ছবি তুলতে হবে। আচ্ছা এইটা হচ্ছে রিলে, ঠিক আছে? এটা একটা রিলে। এখন এই রিলেতে আসলে দেখি। আচ্ছা এবার দেখেন। এই জিনিসটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এটা দেখলে আপনি আসলে সবকিছু বুঝতে পারবেন। এই যে রিলে দেখতেছি আমরা, এই যে রিলে, এই রিলে হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক সুইচ, ঠিক আছে? কি কেমন সুইচ? দেখেন এই যে ২ টা পোর্ট দেখতেছেন, এখানে মোট ৩ টা পোর্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে নরমালি ওপেন, একটা হচ্ছে কম পোর্ট, আরেকটা হচ্ছে নরমালি ক্লোজ, ঠিক আছে? তো আমি যে কাজটা করব, আমার এটা হচ্ছে লাইট। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে আপনি পুরো প্রসেস বুঝতে পারবেন। তো এই হচ্ছে মনে করেন আমার লাইট, এই হচ্ছে আমার লাইট, ঠিক আছে? যদি ভালো হয় নাই। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই লাইটের এক মাথা আমি দিব সরাসরি এর ভিতরে। মনে করেন অন এর মধ্যে দিলাম। যেকোনো একটা দেয়া যায়। মানে এই ২ টা যেকোনো একটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে। এটা হতে পারে ESP8266, ESP82 আ বা বলতে পারেন ESP8266 অথবা ESP8233 মানে একটা হচ্ছে 32 ESP32, আরেকটা হইতে পারে হচ্ছে ESP8266। আসলে আমি লিখতেছি হচ্ছে মাউস দিয়ে। সো এটা লেখা খুবই ডিফিকাল্ট আসলে। তো এই ২ টা যেকোনো একটা ডিভাইস হলেই হবে। এখন এইটার ভিতরে কি হচ্ছে এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এটা আমরা জানবও না। এটা জাস্ট আমি আপনাদের বলে রাখলাম তাহলে আপনি বুঝতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এখন একটা চলে গেল সরাসরি এর ভেতরে। এখন আরেকটা আসবে পাওয়ার দিয়ে। আচ্ছা পাওয়ার দিয়ে বলতে কি আচ্ছা আরেকটা হবে কি? আচ্ছা আমি আপনাদের একটা জিনিস দেখাই ওয়েট আ সেকেন্ড। আচ্ছা আমি যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম সেটা আমি আরেকবার বলি। দেখেন, আচ্ছা একটা হচ্ছে কি এর সাথে কানেকশন থাকবে। আর আমাদের তো কারেন্ট লাগবে, তাই না? পাওয়ার লাগবে। সো এই মনে করেন পাওয়ার। এটা হচ্ছে কি পাওয়ার। তো এই পাওয়ারের একটা মাথা সরাসরি চলে যাবে এই মনে করেন একটা মাথার সাথে। মানে পাওয়ার তো ২ টা থাকবে, তাই না? একটা হচ্ছে লাইভ নিউট্রাল মানে লাল আর কালো তার। তো একটা তার লাইটের সাথে সরাসরি চলে যাবে পাওয়ারের ভেতরে। মানে নরমাল যে সুইচ যেভাবে লাগাই। আরেকটা চলে যাবে এর ভেতরে। ঠিক আছে? তাহলে কি হলো নরমাল যেভাবে সুইচ লাগে ওইভাবেই। যে আমাদের যে কারেন্টের একটা তার সরাসরি দিব হচ্ছে আমরা লাইটের সাথে। আরেকটা তার সুইচের মতো একটা হচ্ছে এনোর মধ্যে দিব, আরেকটা হচ্ছে কমের মধ্যে দিব। ঠিক আছে? দিয়া শেষ। এই ২ টা যেকোনো একটার মধ্যে দেওয়া যেতে পারে। ওকে? কোনো প্রবলেম নেই। আচ্ছা। এখন এইটা কিভাবে কাজ করে এটা বোঝা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস যে একটা রিলে কি করে কাজ করে। এই রিলে কাজ করার সিস্টেমটা হচ্ছে যে এই রিলের মধ্যে যখন আপনি ৫ ভোল্ট বা ৩ ভোল্ট অথবা ১২ ভোল্টে যদি হয় সেই ১২ ভোল্ট যদি আপনি দেন, তাহলে এই রিলেটা চলবে। মানে এই রিলেটার মধ্যে এই যে ২ টা পোর্ট দিছিলেন, ২ টা পোর্ট আলাদা আছে, এই ২ টা পোর্টকে এক করে দিবে। তার মানে কি এই ২ টা তার এরকম হয়ে যাবে। তখন লাইট জ্বলে উঠবে। ঠিক আছে? আর যদি এর মধ্যে ৩ ভোল্ট না দেন তাহলে কাজ করবে না। এখন ব্যাপারটা হচ্ছে কেন এটা কাজ করবে? কারণ এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। যখনই এই যে তারগুলো আছে, এই তারগুলো দিয়ে যখনই আপনি ৩ ভোল্ট বা ৫ ভোল্ট পুশ করেন, অর্থাৎ রিলে যেই কয় ভোল্টের হবে সেই কয় ভোল্ট পুশ করলে তখন এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং এই ২ টাকে এক করে দিবে তখনই লাইট জ্বলে উঠবে। ঠিক আছে? এখন এখানে এই মাইক্রো কন্ট্রোলার কাজটা কি? মাইক্রো কন্ট্রোলার কাজটা হচ্ছে যে আমি যখনই রিমোট থেকে কোনো সিগন্যাল দিচ্ছি, তো আমি ১ম এ যে কাজটা করছি বলি, সেটা হচ্ছে যে আমি ১ম যে কাজটা করি সেটা হচ্ছে আমার রিমোটের যতগুলো হচ্ছে এই যে থাকে না? পোর্ট থাকে না? পোর্ট না কি বলে? বাটন থাকে। এই বাটনে ক্লিক করলে এখান থেকে দেখবেন একটা কি? লাইটের মতো বেরোয়। তো এটা অ্যাকচুয়ালি এক ধরনের সিগনাল। এই লাইটটা হচ্ছে এক ধরনের সিগনাল। তো এই সিগনাল থেকে কি বেরোচ্ছে? আচ্ছা আমি দেখাই কি বেরোচ্ছে সেটা আমি রাখছিলাম। জাস্ট আ সেকেন্ড। রিমোট আচ্ছা ১ মিনিট। জাস্ট আ মিনিট। এটা কই যেন রাখছি? বাট এখানে আছে এটা আমি জানি। একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে মেইন প্রসেস। ঠিক আছে? এটা বুঝতে পারলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা আমি একটা কাজ করি।
এই যে এটা, এই দেখেন এইখানে অনেকগুলো দেখবেন হেক্সাডেসিমাল কোড লেখা আছে। অ্যাকচুয়ালি যখন আমি 2 এর পর ক্লিক করতেছিলাম তখন এইটা এই সংকেতটা দিচ্ছিল বা এই হেক্সাডেসিমাল নাম্বারটা দিচ্ছিল। যখন 3 এর পর ক্লিক করতেছিলাম তখন এই হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছিল। তো এটা কি বের করা যাবে? এটা বের করা যায়, ঠিক আছে? তো যখন 4 এ ক্লিক করতেছিলাম তখন এইটা, যখন 5 এ দিচ্ছিলাম তখন এইটা। তো আমি এগুলো সবগুলো সেভ করে রাখছি যেন পরবর্তীতে কাজ করার সময় নতুন করে বের করা না লাগে। আচ্ছা, তার মানে এখন কি বুঝলেন আপনারা? এখন আমি বলি কি হলো। এখন যখনই এই রিমোট থেকে আমি 2 এর উপর ক্লিক করতেছি তখন ওই হেক্সাডেসিমাল নাম্বার যাচ্ছে। তো আমি যে কাজটা করছি এই মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করে রাখছি। এবং এইখানে একটা সেন্সর লাগাই। এই সেন্সর যে কাজটা করে এখান থেকে যে লাইটটা বের হয়, এই যে হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছে ও এটা বুঝতে পারে। তো বুঝলো যখন একটা 2 এর পর ক্লিক করলাম তখন ওর এখানে চলে আসলো। তো আমি এই মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করে রাখছি এইভাবে, যখনই আমি এই 2 এর উপর ক্লিক দিব যেই সংকেতটা আসবে ওইটা যদি মানে যদি 2 আসে সঙ্গে, সঙ্গে এখান থেকে 2 ভোল্ট মেরে দিবা। 2 ভোল্ট দিয়ে দেবে এর মধ্যে। এর মধ্যে 2 ভোল্ট চলে আসবে। এখন এই 2 ভোল্টটা কিভাবে আসবে? এখন ওইটা একটু বলি। বা 5 ভোল্ট কিভাবে আসবে? এখন যে কাজটা করা আছে এইটার, এটা তো অনেকগুলো পোর্ট আছে আমরা জানি তো, তাই না? অনেকগুলো পোর্ট আছে। তো এর যে ভিসিসি এর সাথে 3 ভোল্ট অথবা 3 ভোল্ট সাধারণত যোগ করতে হয়। এই যে জিএনডি এর সাথে গ্রাউন্ডটা কানেকশন করে দিতে হয়। এখন দেখেন, এখন আছে মেইন ইনপুট। তো আমরা বলতেছি যে এইটার যদি 2 নাম্বার সিগন্যাল আসে তাহলে 3 ভোল্ট বা যে কয় ভোল্টই বলি বা ইনপুটের উপর ডিপেন্ড করে যে কোনো একটা কাজ হবে, এখানে একটা ইনপুট ডিফাইন করে দিতে হয়, ঠিক আছে? যে এই ইনপুটের উপর ডিপেন্ড করে কাজটা করবে। এই ইনপুটের উপর ডিপেন্ড করে মেইন কাজটা হবে। তো ওইটা কত নাম্বার ইনপুট সিগন্যাল ছিল? বা যে হচ্ছে মেইনলি সিগন্যালটা দিবে যে আমি কিছু একটা পাইছি। এটা তো দেয়া লাগবে। তো এর দিবে সেই ইনপুট সিগন্যালটা। তার মানে এখান থেকে যখনই 2 এর উপর ক্লিক দিলাম, ও পাইলো। ও পেয়ে এই যে এর সিগন্যাল দিয়ে দিল। এ ব্রাদার 2 প্যাকেজ কিন্তু যখনই 2 প্যাকেজ সঙ্গে, সঙ্গে ওটা কি? ওটা হচ্ছে আপনার ভোল্ট দেওয়া শুরু করে দেবে, ঠিক আছে? তখন এ হচ্ছে সিগন্যাল পেয়ে যাবে এবং তখন ও যে কাজটা করবে এইখানে এসে আপনার হচ্ছে এইখানে এসে এই যে 5 ভোল্ট বা 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট পাওয়ার পরে করে মানে সাধারণত 3.5 ভোল্ট হয় বা 3 ভোল্ট হয় বা আপনার 5 ভোল্ট হয় বা 12 ভোল্ট হয়। এইটা দেখেন 12 ভোল্ট একটা, ঠিক আছে? তো তখন এর মধ্যে দিবে, দেওয়ার সঙ্গে, সঙ্গে এই দুটো লাইন এক হয়ে যাবে এবং এখানে লাইটটা জ্বলে উঠবে। তো মেইনলি এই প্রসেস হচ্ছে। এখন প্রসেসটা আমরা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি কোনো অলৌকিক বা হচ্ছে এটা কোনো মানে 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 কোনো প্রসেসের মধ্যে হচ্ছে না এরকম কিছু না। এটা একটা প্রসেস মেইনটেইন করতেছে, তাই তো? ঠিক আছে। তো এখন আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি দেখেন এখন আমাদের যে লাইটটা ছিল এটা কি একটা ইলেকট্রিক্যাল ডিভাইস না? এই ইলেকট্রিক্যাল ডিভাইসকে আমরা কি ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতেছি। এটাকে বলা হচ্ছে আইওটি। ইন্টারনেট অফ থিংস মানে ইন্টারনেটকে আমরা চিন্তা করাচ্ছি। কাকে? মানে কাদেরকে চিন্তা করাচ্ছি? এই যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, একটা মেকানিক্যাল ডিভাইস। কি করে কানেকশন মানে আমরা চিন্তা করাচ্ছি। এরা আমি সরাসরি কানেকশন আমি কারেন্ট দিব না। আমি কারেন্ট দিব একটা সিস্টেমের মাধ্যমে, একটা ডিজিটাল সুইচের মাধ্যমে। সুইচটা কি করবে? যখনই 5 ভোল্ট পাবে দুইজনের এক করে দিবে। 5 ভোল্ট পাবে না, অফ করে মানে দিবে না। ঠিক আছে? এইটার মাধ্যমে মেইনলি এই কাজটা হচ্ছে। এই পুরো প্রসেসটা যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনি এই অধ্যায় আপনার জন্য হতে যাচ্ছে খুবই সহজ, খুবই সহজ। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন দরকার হলে ভিডিওটা আরেকবার দেখেন, ঠিক আছে? মানে এই প্রসেসটুকু। কারণ এইটুকুর উপর ডিপেন্ড করে পুরো জিনিসটা হবে আরকি বিল্ড করা হবে আরকি। ওকে? আচ্ছা। তো আমরা এখন আরেকবার এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। তো যখন এই ইন্টারনেট অফ থিংস হচ্ছে একটা ধারণা বা প্রযুক্তি যার মাধ্যমে ওই যে ইলেকট্রিক্যাল একটা ডিভাইস ছিল বা মেকানিক্যাল বলা হচ্ছে যখন ইন্ডাস্ট্রিতে যাবেন তখন দেখবেন মেকানিক্যালের কথা। ওইটা আমি দেখাবো, ওইটা আমি বলবো না কারণ ওইটা আমি রিলেট করাইতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এই যে ইলেকট্রিক্যাল একটা ডিভাইস, এই ডিভাইসটাকে আমি কি কন্ট্রোল করতেছি কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। কন্ট্রোল কি করছি? হ্যাঁ, করছি। কি করে করছি? এখন আপনারা বলবেন, "ভাই ইন্টারনেট কই থেকে এলো? আপনি তো ইন্টারনেট বলেন নাই।" এখন আমি যদি বলি ইন্টারনেটের কথা তাইলে হচ্ছে এবার আমি আরেকটা আপনার জিনিস দেখাবো। এই ২ টা জিনিস আপনাকে একটু বুঝতে হবে আরকি। আচ্ছা, এটা হচ্ছে যে এটা। লাইট অন টাইম। এখন যে কাজটা করবে, এখন আমি জাস্ট শুধু এই যে একটা টিপ দিব। এই যে অন অফ হয়ে গেল। এই যে আর এর আশেপাশে কিন্তু কিচ্ছু না। আচ্ছা, এইখানে যেটা দেখলেন ওইটা ছিল হচ্ছে যে আপনার মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে কি করে করা যায়। ঠিক আছে? আচ্ছা, সো এইটা আমি আপনাদের যদি বলি এইটাও সেম ভাবে হচ্ছে বাট এখানে ছোট্ট আরেকটু কাজ করছে। সেটা হচ্ছে কি? বা এইটার কাজটা একটু কম বলতে পারেন। তো এইটার যদি একটু সংক্ষেপে বলি তাইলে অ্যাকচুয়ালি ইন্টারনেটের ব্যাপারটা বুঝতে পারবেন। কেন ইন্টারনেটের কথা আমি বলতেছি। তো ওই যে লাইটটা ছিল আগের মতো হচ্ছে রিলের সাথে কানেকশন করা ছিল। এটা হচ্ছে রিলে। তো রিলের এক মাথার সাথে এটা দিতেছি আর এক মাথার সাথে পাওয়ার। ঠিক আছে? এটা সরাসরি কি পাওয়ারের সাথে চলে গেছে পাওয়ার। পাওয়ারের সাথে সরাসরি আরেকটা হচ্ছে রিলের মাধ্যমে আসলো।
এখন এইখানে তো একটা মাইক্রো কন্ট্রোলার ছিল না, মাইক্রো কন্ট্রোলার কানেকশন ছিল না এর সাথে, 3টা মাথা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে যে এই মাইক্রো কন্ট্রোলার এবার যে সিস্টেমটা করছে সেটা হচ্ছে কি, এই মাইক্রো কন্ট্রোলার নামটা ছিল হচ্ছে আপনার ইএসপি 8266। এটার মধ্যে ওয়াইফাই সাপোর্টেড, তার মানে এটা ওয়াইফাই নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করছি এইখানে আমি বলছি যে তুমি ফার্স্ট অফ অল আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হবা। তো এটা আসলে হচ্ছে কিনা আমি একটু রিয়েল টাইম দেখাই, আমি আমার ওয়াইফাইটা একটু ওপেন করি। সবকিছু বলার কারণ আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে ব্যাকবোন, এই চ্যাপ্টারগুলো ব্যাকবোন। আপনি যদি রিয়েল টাইম না বোঝেন, আপনি আসলে প্রশ্ন উত্তর দিতে গেলে আপনার প্রবলেম হবে, বা আপনি রিয়েল টাইম এগুলো নিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা পড়তে পারেন। সো একটু প্রত্যেকটা বিষয় দেখলে আই থিঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো 4জন ডিভাইস কানেক্টেড আছে, দেখেন কি লেখা আছে, ইএসপি 8266 855B। মেনলি এটা হচ্ছে ইএসপি 8266, বাট এটার নামটা মেনলি এরকম আছে। ঠিক আছে, তার মানে কি আমার ওয়াইফাই সাথে কানেক্টেড আছে। কত পোর্টে কানেক্টেড আছে দেখেন তো, একটা আইপি আছে 192.168.200 আমি এবার আপনাকে একটা জিনিস দেখাই। আমার লাইট এখন জ্বলতেছে, ঠিক আছে, আমি এখানে একটা কাজ করি, অফ লিখি, অফ, দেখেন লাইট অফ, দেখছেন লাইট কিন্তু অফ। এখন আমি যদি এটা অন দিই, লাইট অন। একটা শব্দ শুনছেন কিনা জানি না, বাট লাইট অন অফ হচ্ছে। এখন এই প্রসেসটা আমি মেনটেন করছিলাম। এখন কিভাবে কাজ করতেছি এবার বলি। আমি বলছি যে তুমি আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হবা, আমি আমার পাসওয়ার্ড এবং ওয়াইফাই নাম দিয়ে ওরে কানেক্ট করাইছি। ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে, ইএসপি কানেক্ট হয়ে গেছে। এখন আমি বলছি যে তুমি এই পোর্টেই কানেক্ট হবা, অন্য কোনোটাই কানেক্ট হবে না। এইটা কেন ওইটাতে কানেক্ট হবে, ওইটা আপনাদের একটু দেখাই কেন ও এইটাতেই কানেক্টেড হচ্ছে। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, এই দেখেন আমি এখানে বলছি ইএসপি তুই এই পোর্টস অন্য পোর্টে কানেক্ট হবি না, এটাই তোর জন্য পোর্ট। মানে এখানে আপনি স্ট্যাটিক আইপি সিলেক্ট করে দিতে পারেন। তো যখন আমি জানছি যে আচ্ছা ও এই পোর্টে কানেক্ট হবে, তো আমি যে কাজটা করছি যে আমার ওইটাতে দিয়ে জাস্ট এই পোর্ট স্ল্যাশ অন এবং অফ দিয়ে একটা অ্যাপ বানাইছি। এটা অ্যাপ হইলেও হয়, আপনার ওয়ে হলেও হয়। এই অ্যাপটা মিললে আমি নিজে অ্যাপটা বানাই নাই, বা আমি জাস্ট ওয়েবের মানে একটা এখানে ব্যাপারটা কি যে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে অ্যাপ বানাইতে পারেন। তার মানে কি যে এই যে যেটা দেখতেছেন এটার অ্যাপ বানাতে হলে তেমন কিছু প্রসেস মেনটেন করতে হয় না, অনেক টুলস পাওয়া যায় যেটা আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, ওইটার অ্যাপে কনভার্ট করবেন। তো আমি ঠিক ওই কাজটাই করছি। এখন দেখেন স্ল্যাশ অন করলে লাইট অন হচ্ছে, স্ল্যাশ অফ করলে লাইট অফ হচ্ছে। তো আমি জাস্ট ওই অ্যাপের মধ্যে এই কাজটাই করছি যে এই যে আইপি অ্যাড্রেস আছে এটার উপর স্ল্যাশ অন, মানে আমি একবার টিপ দিলে এটা অন হবে, আরেকবার টিপ দিলে অফ হবে। তো এই প্রসেসটার মাধ্যমে কাজ হচ্ছে। তার মানে ও ওয়াইফাই সাথে কানেক্টেড হলো, কানেক্ট হওয়ার পর আমি জাস্ট এইভাবে বলতেছি যে এই স্ল্যাশ যদি অন দিই আমি, তাহলে যেহেতু তোমার এইটা তুমি তো এই পোর্টের অ্যাক্সেস আছো তাই না, তুমি তো এই পোর্টের সাথে কানেক্টেড আছো, তো এই পোর্টের পরে যদি অন দিই তুমি অফ হয়ে যাবা। মানে কি অফ হওয়া মানে কি, এই যে আমার যে ইএসপি ছিল, ইএসপি আর 3 ভোল্ট দিবে না। ইএসপি আর 3 ভোল্ট কাকে দিবে না, ইএসপি আর কাকে দিবে না, ইএসপি আর রিলেকে 3 ভোল্ট দিবে না, রিলেকে দিবে না, রিলেকে দিবে না। তখন রিলে কি আবার এই ম্যাগনেটিক যে বিষয়টা ছিল যে দুই পোর্টকে এক করে দিচ্ছিল, দুইটাকে এক হবে, এখন আর কিন্তু এক হবে না, তখন কি লাইট অফ হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন, হোপফুলি বুঝতে পারছেন। এখন আপনাকে আমি মেন বিষয়গুলোতে নিয়ে আসি এক এক করে। সো এইটা বুঝতে পারছি যে ইন্টারনেটের মাধ্যমে কি সংযুক্ত করা যায়। এই যে আমি ওয়াইফাই এর সাথে সংযুক্ত করলাম, এর মাধ্যমে সংযুক্ত করে এই তথ্য কিন্তু আদান প্রদান আমি করছি। যখন আমি এটার উপর স্ল্যাশ অন দিচ্ছি তখন একটা ইনফরমেশন এখানে যাচ্ছে, যাওয়ার পর তখন কি হচ্ছে, অন করতেছে বা অফ করতেছে, তাই তো। তো আশা করি এই জিনিসটা অন্তত বুঝতে পারছেন। এখন দেখেন এমকিউটিটি। আচ্ছা, এমকিউটিটি হচ্ছে এক ধরনের মেসেজ কিউইং টেলিমিটারি প্রোটোকল। এইটা হচ্ছে মেইনলি কি ইনফরমেশন ট্রান্সফার করে। যেমন আমি এখন কি ইউজ করলাম, ওয়াইফাই ইউজ করলাম, তাই তো, ওয়াইফাই। তো ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, তো এগুলো কি ইনফরমেশন কি ট্রান্সফার করে না, রাইট, ইনফরমেশন ট্রান্সফার করে। তো আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই যে হোয়াটসঅ্যাপে যখন দেখবেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যখন আপনি কিছু লিখবেন, মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি আর হোয়াটসঅ্যাপের ভিতরে যাবো না, তো এই হোয়াটসঅ্যাপের মেসেজ লেখার জায়গা এটা, যখন আপনি লেখেন আপনার যে ফ্রেন্ড বা যার কাছে আপনি পাঠাচ্ছেন তার এইখানে দেখবেন একটা কি এরকম লেখা ওঠে, লিখতেছে। তো এটা এক ধরনের মেসেজ প্রোটোকল। তো
মেইনলি এটা আমি তো এটা ওইভাবে বুঝাইতে পারবো না, বাট এটা যে কাজটা হয় সেটা হচ্ছে যে মেইনলি ও যে কাজটা করে, যে ওয়াইফাই যেমন ইন্টারনেট ইনফরমেশন ট্রান্সফার করে, ও সেম কাজটাই করে, অর্থাৎ ও ইনফরমেশন কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। তো আপাতত এটার জন্য আমি আপাতত এইটুকুই বললাম, কারণ এইটার আসলে রিয়েল টাইম এক্সাম্পলটা এখানে খুবই ডিফিকাল্ট। এখনকার যে প্রযুক্তিগুলো আছে সেইগুলো হচ্ছে বেশিরভাগ ইউজ করে, আধুনিক ইউজ করে, এবং এইটা মেনলি ইউজ করা হয় শুধুমাত্র আপনার আইওটি ডিভাইসগুলোতে, ঠিক আছে? বেশি ইন্টারনেট লাগে না, অল্প ইন্টারনেটে কাজ চলে। এখন এর লেয়ার মোড কয়টা আছে? 5টা লেয়ার আছে। এই 5টা লেয়ার সম্পর্কে একটু পর আমরা বিস্তারিত জানবো। এখন আমরা এইটা একটু দেখি। আচ্ছা, আরেকটা কাজ করি, এখান থেকে রিফ্রেশ দিয়ে আসলাম। ওকে, তো এইটার কাজ আপাতত শেষ। আমরা এটাকে একটু রিমুভ করে দেই। আরে কি হলো এটা? আরে ভাই কি রে? না, ওয়েবসাইট কাজই করতেছে না। নেট প্রবলেম নাকি? জাস্ট আ মিনিট, নেটই প্রবলেম করতেছে আই থিঙ্ক। ওকে, যাক, চলে আসছে এট লাস্ট। সো এখন আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা পড়বো সেন্সর নিয়ে। সেন্সর, সেন্সর জিনিসটা অ্যাকচুয়ালি কি? চলেন সেন্সর জিনিসটা আমরা একটু বুঝি। আচ্ছা, এর আমরা সেন্সর একটু দেখি। সো সেন্সর জিনিসটা অ্যাকচুয়ালি কি? সেন্সরের এক্সাম্পল যদি দেখাইতে চাই, আমরা একটা কাজ করতে পারি। টেম্পারেচার, ওইটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টেম্পারেচার সেন্সরের মধ্যে যাবোই না। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনার এইটা একটু দেখেন, বা এইটা দেখতে পারেন। এইগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সর, বাট আমি এই সেন্সর নিয়ে কথা বলবো না। আমি যে সেন্সর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এটার নাম যেন কি, RDIF। আচ্ছা, এক মিনিট, আমি সেন্সরের নামটা একটু দেখে নিই। আচ্ছা, আমি সেন্সরের নামটা দেখে ফেলছি। আমি অ্যাকচুয়ালি দারাজ অর্ডার করেছিলাম, তো ওইখান থেকে নামটা দেখলাম। আচ্ছা, এটারে বলা হয়েছে আইআর সেন্সর। আচ্ছা, ইনফ্রারেড। আচ্ছা, এইটা দেখেন একটু, বা এইটা দেখেন, আমি এইটা অর্ডার করছিলাম, সো এইটা দেখাইতে পারি। তো যদি ভিডিওটা একটু খেয়াল করেন, আচ্ছা দেখা যাবে না আই থিঙ্ক। দেখা কি যাবে আদৌ? আচ্ছা, লেটস সি দেখা যায় কিনা। আসসালামু আলাইকুম। আজ আমাদের সকলের কথা বলা উচিত শহীদ লাইট অন টাইম। এখন আমি যে কাজ লাইট অন লাইট। আচ্ছা, এইখানে একটু খেয়াল করলে দেখবেন যে এইখানে আমার কাছে কি আইআর সেন্সর আছে। এই দেখেন আইআর সেন্সর এইখানে আছে দুইটা, আর এইখানে আছে একটা। মেনলি এইটা দিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, এখন আমরা জায়গায় আসি। এইটা একটু দেখেন। তো এই সেন্সরটা জিনিসটাকে এখন যদি সংজ্ঞা বলি, সেন্সর হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস। দেখেন তো এটা ইলেকট্রনিক্স ডিভাইস কিনা? হ্যাঁ, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস যে হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ভৌত, রাসায়নিক, শারীরিক পরিবর্তন সে নিজের মধ্যে কি নিতে পারে বা সংগ্রহ করতে পারে, ওই ডেটাগুলো সংগ্রহ করতে পারে। সহজ যদি বলি,
সেন্সর হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যে হচ্ছে আপনার পরিবেশ থেকে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিবর্তন সে ডিটেক্ট করতে পারে এবং তার ইনফরমেশন কালেক্ট করতে পারে, ঠিক আছে? আরেকটু যদি আমরা একটু যদি প্রফেশনালের সংজ্ঞা দেখি, তাইলে দেখেন সেন্সর হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা পরিবেশের বিভিন্ন ভৌত বা রাসায়নিক পরিবর্তন যেমন তাপ, চাপ, গ্যাস ইত্যাদি শনাক্ত করে বিদ্যুৎ সংকেত বা ইলেকট্রনিক সংকেতে কি রূপান্তরিত করতে পারে। এখন দেখেন কেন এটাকে বলা হচ্ছে, আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছি যে এই যে তাপ, চাপ বা রাসায়নিক পরিবর্তন যেমন হচ্ছে তাপ, চাপ, এই যে আলো, গ্যাস ইত্যাদি। এই যে আলো, এখানে কিন্তু আলোয় আপনার ডিটেক্ট করতেছিল, তার মানে এগুলো পড়তে পারে। তো এটাকে মেনলি সেন্সর বলছে। এখন লাস্টে বললাম কি বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করতে পারে। এইটা কেন বললাম আমরা? এইটা বললাম এই কারণে যে আপনি যদি আমারও এটা খেয়াল করেন যে এই যে আমার আইআর রিসিভারটা ছিল, আইআর, তো ও যে কাজটা করতেছিল এই কিন্তু একটা ইনফরমেশন নিচ্ছিল যে ভাই এটা ছিল ভিসিসি, মানে হচ্ছে মনে করেন লাল, আমি যদি নর্মালি বলি এটা হচ্ছে গ্রাউন্ড বা মনে করেন কালো, আপনার সহজে বোঝার জন্য এইটা হচ্ছে ইনপুট। ওই কিন্তু আমারে বলতেছিল এইখানে যে মাথা, এই মাথার মাধ্যমে কিন্তু ও বুঝতেছে যে কি আসতেছে, আর এইটার মাধ্যমে কিন্তু আমারে দিচ্ছে। এখন বলেন তো মাইক্রো কন্ট্রোলার কোনদিন কি আপনার বাংলা ইংলিশ বুঝতে পারে? ও কি বোঝে? ও 01 বোঝে। এখন এই 01 কি, এটা কিন্তু একদম ইলেকট্রিক্যাল সংকেত, তাই না? যে এই যে যদি এর উপরে ওঠে তাহলে কি 1, নিচে আসলে 0, উপরে উঠলে 1, নিচে আসলে 0, এভাবে কিন্তু 01 গুলো আমাদেরকে পাস করা হয়। তো এই জন্যই বলতেছি যে এটা কি এক ধরনের ইলেকট্রিক্যাল বা আপনার ইলেকট্রনিক সংকেতে রূপান্তরিত করতে, মানে বৈদ্যুতিক সংকেতে কি রূপান্তরিত করতে পারে, ঠিক আছে? এখন বৈদ্যুতিক সংকেত কিন্তু এইভাবে আমরা পাঠাই, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার কি সেন্সর কি আইওটি কি, এইগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, বোঝা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো বুঝতে পারলে এখন আমি একটা জিনিস বলি, এর আগে আমি কয়েকটা ভিডিও বানাইছিলাম, খুবই দ্রুত বানানোর কারণে আমি প্রথম দিকে মেন বিষয়গুলো বলছিলাম, মানে মেন আপনার যদি বলি মেন বিষয়গুলো আমি বলছি, ঠিক আছে? তারপর ওই রিলেটেড পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমি এই বিষয়গুলো ওইভাবে বিশ্লেষণ না করি, ওই বিষয়গুলো আমি জাস্ট মানে বলা যায় ওই বিষয়গুলো যে বলছিলাম ওইটা আমি জাস্ট বলে মেন বিষয়টা মানে সেই সেকেন্ড মনে করেন পরবর্তী চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে বলি যদি, সেই চ্যাপ্টারে আমি মেন বিষয়গুলো বলার চেষ্টা করছি। এখন অনেকেই দেখলাম কমেন্ট করতেছে ভাই বুঝতেছি না। তো বুঝতে হলে আপনাকে প্রথম চ্যাপ্টার ভালো করে বুঝতে হবে, তারপর আপনি সেকেন্ড চ্যাপ্টার বুঝতে পারবেন। সেকেন্ড চ্যাপ্টার আপনি বুঝতে পারলে আপনি থার্ড চ্যাপ্টার বুঝতে পারবেন। ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার বুঝতে পারলে আপনি সেকেন্ড চ্যাপ্টার বুঝতে পারবেন, সরি ফার্স্ট সেকেন্ড বুঝতে পারলে থার্ড চ্যাপ্টার বুঝতে পারবেন। তো মেনলি এগুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে মেনটেন করা বা এভাবে কিন্তু সাবজেক্টগুলো ডিজাইন করা হয় চ্যাপ্টারগুলো। সো আজানটা শেষ হোক, দেন উইল ব্যাক ইন দ্য অ্যাকশন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে সেন্সর এবং আইওটি বিষয়টা ভালো করে বুঝতে ট্রাই করছি, ইনশাআল্লাহ বুঝতে পারছি। না বুঝলে হচ্ছে যে কাজটা করতে হবে, ভিডিওটা আবার দেখতে হবে। এবং আরেকটা জিনিস অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবেন যদি আপনার মনে হয় এটা বেনিফিশিয়াল, আপনার কাছে যদি মনে হয় এটা হচ্ছে ভালো বা আমি বুঝতে পারতেছি, দেন আপনি শেয়ার করে দেবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো এগুলো কি ইন্সপায়ার করে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা এখন আমরা দেখব কি এজ কম্পিউটিং, ঠিক আছে? এজ কম্পিউটিং। আচ্ছা, এখন কম্পিউটিং মানে কি? ক্যালকুলেশন করা বা এই টাইপের কাজ করা, তাই না? কম্পিউটিং। আচ্ছা এখন দেখেন মনে করেন যে আচ্ছা আমি একটু অন্য ধরনের কাজ করবো এখন, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা টেম্পারেচার সেন্সর, বুঝেন কিন্তু ব্যাপারটা। এটা হচ্ছে একটা টেম্পারেচার সেন্সর আমার কাছে আছে, টেম্পারেচার সেন্সর। আসলে আমার মাউস দিয়ে এটা লেখা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, সহজে লেখা যায় না। তো এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। আচ্ছা, এখানে আছে আমার একটা মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলারের সাথে এর আমার কানেকশন করা দিচ্ছে, ঠিক আছে? তো এর মধ্যে অবশ্যই প্রোগ্রাম করতে হয়। তো আমি এর মধ্যে প্রোগ্রামটা লিখছি এরকম যে যদি এই তাপমাত্রাটা মানে এই টেম্পারেচার সেন্সরটা যদি 30 এর উপরে চলে যায়, 30 এর উপরে চলে যায়, মানে তাপমাত্রা তো আমার বারবার দিচ্ছে, এখান থেকে ইনপুট দিচ্ছে না তাপমাত্রা। তো এই তাপমাত্রা যদি একবারের জন্য 30 এর উপরে চলে যায়, তাহলে যদি 30 এর থেকে বড় হয় কি টেম্পারেচার যে মানে ভ্যালুটা দিচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে 5 ভোল্ট চালু করি, 5 ভোল্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে কি করব, এখানে আছে আমার পাওয়ার আছে, পাওয়ার আছে, এখানে আছে ফ্যান, ফ্যান, ফ্যান। আচ্ছা, এই ফ্যানের সাথে পাওয়ার একটা সরাসরি সংযোগ দিলাম, আর পাওয়ারের আরেকটা জিনিস আমরা এইখানে রিলের মাধ্যমে সংযোগ দিলাম, রিলের আরেকটা তার এর মধ্যে লাগাই দিলাম।
ঠিক আছে? এখন দেখেন কি হলো। এখন এখন এই যে কাজটা হচ্ছে যে টেম্পারেচার সেন্সর সে হচ্ছে বারবার আমরা প্রত্যেক মানে একদম মনে করেন মিলি সেকেন্ডে ক্যালকুলেশন চলছে, বারবার ক্যালকুলেশন চলতেছে। যখনই দেখছি 30-এর উপরে বা হয়তো আমরা এইভাবে কাজ করতে পারি যে টেম্পারেচার সেন্সর যে বারবার আমাকে সংকেত দিচ্ছে, তো আমি বারবার না নিয়ে 1 মিনিট পর পর সংকেত এর কাছে রিসিভ করব। এগুলো সব কাজ কি আমার এর কাজ, এই মাইক্রো কন্ট্রোলারের কাজ। এটা কি মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা একটু বুঝে নিন, হ্যাঁ আমি আসলে লেখা যাচ্ছে না এখানে, লেখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখি তো এখান থেকে লিখি তো। দেখি এটা দেখি কেমন হয়। এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার। ওকে। আচ্ছা এখন এই যে বারবার সেন্সর হচ্ছে, বারবার হচ্ছে আমাকে ইনফরমেশন দিচ্ছে, তো আমি বললাম না আমি বারবার নিব না, আমি 1 মিনিট পর পর নিব। ঠিক আছে? আচ্ছা 1 মিনিট পর পর আমি এখানে ইনফরমেশনগুলো নিচ্ছি। নেওয়ার পরে আমি যখন দেখবো যে 30-এর উপরে চলে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে এখানে 5 ভোল্ট মারে দেবো, এবং এই যে রিলে যেটা ছিল সে হচ্ছে 2 তারকে একসাথে করে দিবে, তাই না? একটা চলে যাবে পাওয়ারের সাথে, এই যে পাওয়ারের সাথে রিলের মধ্যে, আর একটা সরাসরি এর মধ্যে আছে। আচ্ছা এইটা এখানে আছে। ঠিক আছে? এখন সঙ্গে সঙ্গে কি হবে, 5 ভোল্ট কি আমাদের রিলে, এটা হচ্ছে রিলে, রিলে এই রিলে হচ্ছে 5 ভোল্ট দিবে কাকে? 5 ভোল্ট দিবে, মানে রিলে 5 ভোল্ট দেওয়ার কারণ এর মধ্যে এই যে তার, এই একটা তার আর এই যে একটা তার, মানে কি মেন কথা হচ্ছে যে পাওয়ার, এই ফ্যানের যে পাওয়ারটা দিছি আমরা ওই দুটো কি এক হয়ে যাবে, কারণ কি একটা তারের মাধ্যমে কিন্তু এক হয় না। আমি যদি বুঝাই একটু দেখেন, এটা মনে করেন যে কি রে চেঞ্জ হয় না কেন? আচ্ছা চেঞ্জ হচ্ছে না, তো যে কাজটা হচ্ছে যে এইটা, স্যার একবার দেখি তো। আচ্ছা হচ্ছেই না। তো এই জিনিসটা যদি আরেকবার আপনাকে দেখাই, এখানে লিখি যদি আমি, তাইলে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে, তো এইটা হচ্ছে, তো এইটা হচ্ছে ফ্যান। ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্যান, যেটার আগে আমি দেখাইছি যদিও, তাহলে আরেকবার দেখাই, সমস্যা নাই। এটা হচ্ছে কি ফ্যান। এই ফ্যানের কটা দুইটা মাথা থাকে না? দুইটা মাথা থাকে, তাই তো? আচ্ছা এইখানে হচ্ছে পাওয়ার, পাওয়ার কানেকশন। এই পাওয়ারের নিশ্চয়ই দুইটা মাথা থাকে, অবশ্যই দুইটা মাথা থাকে এটা। দেখেন এই একটা মাথা সরাসরি এই ফ্যানের মধ্যে দিয়ে দিব, আর একটা মাথা সরাসরি না দিয়ে এটা রিলের সাথে কানেকশন করে দিব। তাহলে কি হলো, একটা মাথা সরাসরি ফ্যানের সাথে, আর একটা মাথা কি, আর একটা মাথা হচ্ছে রিলের মাধ্যমে কানেকশন। এখন রিলে যদি এখানে কানেকশন করায় দেয় তাহলে পাওয়ার যাবে, না হলে কানেকশন যাবে না। এখন এই কাজটা হচ্ছে রিলে যখনই এখানে 30-এর উপরে যাচ্ছে তখনই রিলে পাওয়ার দিয়ে দিচ্ছে, ফ্যান চলতেছে। আবার যখন দেখতেছে না 30-এর নিচে না, তখনই কি করতেছে, তখনই এখানে কি এই যে 5 ভোল্ট দিচ্ছিল ইনপুটের মাধ্যমে এখানে, তখন কি দিচ্ছে, আর দিচ্ছে না, তখন কি ফ্যান চলতেছে না। এই এস কম্পিউটার এখানে আমরা বুঝতে পারবো যখন আমরা দেখতেছি যে আমাদের যত কম্পিউটিং, যত ধরনের ক্যালকুলেশন সবকিছু যদি আমাদের লোকাল হয়, এখানে লোকাল হলো না, যদি লোকালে হয় সেটাকে বলা হচ্ছে হচ্ছে আপনার এজ কম্পিউটিং। এখন লোকাল কোনটা আর ক্লাউড কোনটা, এখন আমরা ক্লাউডটা বুঝে ফেলবো। ক্লাউড মানে হচ্ছে কি, আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে কিভাবে দেখানো যায় সেটা হচ্ছে, যদি আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে আমার ওয়েবসাইট ছিল বাট এখন এটা রানিং আছে কিনা এটা হচ্ছে বিষয়। আমি একটা কাজ করে দেখি। অন রেন্ডার, বিষয়গুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখি। ঠিক আছে, জাস্ট আ মিনিট। এখানে একটু ওয়েট করতে হবে আমাদের।
যদিও বড় হইতে পারে ব্যাপারটা, বাট আপনি যদি একবার দেখেন পুরো বিষয়টা তাইলে হচ্ছে আপনার আইওটিতে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এবং যারা এর পরবর্তীতে আসবে তারা অবশ্যই, যারা ভিডিও দেখলে আই থিঙ্ক তাদের অনেক হেল্প হইতে পারে, এই জন্য আসলে ভিডিওটা করা। সো এটা অ্যাকচুয়ালি টাইম লাগে, তো আমরা একটু ওয়েট করি। বেশি টাইম লাগবে না, 2-1 মিনিট লাগতে পারে। কাজ চলতেছে প্রায় শেষের দিকে। এই তো চলে আসছে আই থিঙ্ক। আরে আবার টাইম লাগে কেন? আচ্ছা, এই টাইমটুকু আপনি একটু স্কিপ করেন, আমি তো স্কিপ করতে পারবো না। আচ্ছা, আমি স্কিপ করি, এখানে অফ করে রাখি একটু। আচ্ছা দেখেন, আমার সেই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? এখন এটার মাধ্যমে আমরা বুঝবো। তো ফার্স্ট আমি লগ ইন করে ফেলি। সো এখানে ব্যাপারটা কি দেখেন, যে এর যত ইনফরমেশন আছে, ঠিক আছে? আমি যদি এর মধ্যে ঢুকি একটু, তো এখানে যত ইনফরমেশন আছে, যে একটা কম্পিউটারের ডিটেলস বা কম্পিউটার রিলেটেড সকল ইনফরমেশন এর মধ্যে আছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন, এইটা হচ্ছে ক্লাউড ট্রি সার্ভিসটা। মানে কি? মানে হচ্ছে যে এই যে এটার নাম হচ্ছে রেন্ডার, ঠিক আছে? এরা আমাকে, এই যে আমি একটা অ্যাপ্লিকেশন রাখলাম, দেখেন এই অ্যাপ্লিকেশনটা আমি রাখলাম, এটা কিন্তু একজন রাখার প্রয়োজন হয়, একটা কম্পিউটারের মধ্যে রাখতে হয়। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। সার্ভার মানে কি না কি না, সার্ভার মানে একটা কম্পিউটার। সার্ভার সে নিজে একটা কম্পিউটার, সার্ভার সে নিজেও কি একটা কম্পিউটারই, কিন্তু এর একটু একটু বৈশিষ্ট্য আছে। কম্পিউটার বৈশিষ্ট্যটা কি? সার্ভার কম্পিউটার বা সার্ভার জিনিসটার বৈশিষ্ট্য হচ্ছে এ অল টাইম রানিং, মানে এ কখনো কারেন্ট যায় না, কারেন্ট যায় না, এর কখনো কারেন্ট যায় না, এর কখনো ইন্টারনেট যায় না। ইন আই এন ইন্টারনেট যায় না। এই সব সময় রানিং থাকে, ঠিক আছে? তো এখন ব্যাপার দেখ, এখন বিষয়টা বুঝছেন যে আমার যে ল্যাপটপ, এই ল্যাপটপ দিয়ে কি কখনো সম্ভব যে আমি সবসময় কারেন্ট থাকবে, আমার সবসময় আমার ইন্টারনেট থাকবে? এটা সম্ভব? সম্ভব না। এখন এইখানে আসছে ক্লাউড কম্পিউটিং। তো আমি বলতেছি ভাই, আমার তো মানে এরকম সবসময় কারেন্ট থাকে না, সবসময় নেট থাকে না। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে আমার এই যে আমার আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, আমি তোমার এখানে রান করাই দিই। মানে নরমালি আপনার দেখেন না, HTML CSS দিয়ে আপনি একটা ওয়েবসাইট রান করাইছেন আপনার কম্পিউটারে, তো সেম ভাবে আপনি অন্য একটা কম্পিউটার রান করাচ্ছেন। ওখানে অবশ্যই একটু প্রসেস আলাদা থাকে। তো যখন আপনি আপনার কোনো একটা জিনিস, একটা অ্যাপ্লিকেশন হইতে পারে, মানে একটা ওয়েবসাইট হইতে পারে, সেটা আপনি কোনো এক জায়গায় রান করতেছেন, এটা আপনার না, এটা আপনার জায়গাটা আপনার না, অন্য একজনের। ইন্টারনেটের মাধ্যমে আপনি কি করতেছেন, যে তার কম্পিউটারে আপনার অ্যাপ্লিকেশন বা কোনো একটা জিনিস সেখানে রেখে দিচ্ছেন। যখন রাখতেছেন তখন কি হচ্ছে, আপনার একটা ডেটাবেস থাকতেছে। ডেটাবেস মানে কি? ডেটাবেস হচ্ছে যেখানে ডেটা মানে অনেক ডেটা আছে। এখন আপনার যদি দেখাই কি কি ডেটা আছে, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। মানে এই ডেটাগুলো তো এক জায়গায় রাখা আছে, তাই না? তো ডেটাগুলো কি কি আমি যদি একটু দেখাই, এই হচ্ছে আমার সেই ডেটাবেস। কি কি আছে? ক্যাটাগরি টাইপের আছে, অনেকগুলো ক্যাটাগরি রাখছিলাম আমি। লোনের হিস্টোরি রাখছিলাম। এটা অ্যাকচুয়ালি প্রজেক্ট করছিলাম একটা আমাদের ওই কলেজে আর কি, পলিটেকনিকে। সো দেখেন অনেকগুলো কি প্রোডাক্টের জিনিসপত্র আছে, অনেক ডেটা আমরা রাখছি আমি। তারপর অনেকগুলো ইউজার রাখছিলাম, যে সকল ইউজাররা এখানে রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে? তো দেখেন এই যে ডেটাগুলো, এখন এই জিনিসগুলো তো আমার এখানে রাখতে পারবো না। আমি কি রাখতে পারবো বলেন তো? যে আমার যেহেতু এটা রান করতে হবে, সবাই দেখতে পারবে, তো এমন জায়গায় রাখা উচিত যেন সেটা কি হয়, সবসময় কারেন্ট থাকে, সবসময় ইন্টারনেট থাকে, তাইলেই না আমার জিনিসটা চলবে। কারেন্ট নাই, ওয়াইফাই নাই, মানে নেট নাই, কেমনে আপনারটা চলবে? তো যখন আমরা এমন কোন একটা সার্ভিস ইউজ করি, এমন একটা প্রযুক্তি ব্যবহার করি, প্রযুক্তি। আচ্ছা, আপনাদের আরেকটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে যে তাইলে এবার ক্লিয়ার হয়ে যাবে। এত বকবক মানে এত বকবক করার কারণটা হচ্ছে, বা এত এক্সাম্পল দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে যখন ব্যাপারটা বুঝবেন, মানে ব্যাপারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং যারা এর পরবর্তীতে দেখবে তাদের যেন কনফিউশন না থাকে, যে আমাদের পড়াশোনার যে সিস্টেমটা আমাদেরকে মুখস্থ করা, এই মুখস্থ করার সিস্টেমটা যেন না থাকে।
আচ্ছা এইখানে এইখানে আছে আই থিঙ্ক। আচ্ছা এই দেখেন এখানে অনেকগুলো কি ভিডিও অডিও আমি রাখছি তাই তো। এখন এটা যে রাখছি এটা কি আমার নিজের কম্পিউটার আছে? এটা কিন্তু আমার কম্পিউটার নাই। কার কম্পিউটার আছে? এটা গুগলের কম্পিউটার আছে। গুগলের কম্পিউটার আছে, সার্ভার আছে, গুগলের সার্ভার আছে, তাই তো? তো যখন আমরা এই কাজ করতেছি যে আমার কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, হার্ডওয়্যার এই সকল বিষয়গুলো ইন্টারনেটের মাধ্যমে অন্য একজনেরটা আমি নিজে ইউজ করতেছি। যখন এই প্রসেসটা চলবে তখন সেটাকে আমরা কি বলতেছি? ক্লাউড কম্পিউটিং তার মানে কি? আমার ভাই নিজের জিনিস না এটা। অন্য একজনের জিনিস আমি টাকা দিয়ে বা যেকোনোভাবে ফ্রিতে ইউজ করতেছি। যখন ইন্টারনেটের মাধ্যমে অন্য একজনের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটাবেস ইত্যাদি ব্যবহার করবেন, মানে অন্য একজনের ডেটাবেস আছে, সেই ডেটাবেস আমি আমার জিনিসগুলো রাখবো অথবা আমার নিজের ডেটাবেস তার এখানে রাখবো। এখন তো এটা একটু প্রফেশনাল সংজ্ঞাটা দেখি, মানে কিভাবে লেখা যায় বইতে। দেখেন আমার কত আছে? 2 টেরাবাইট আছে। আমি এতদিন কত ইউজ করছি? মাত্র কত ইউজ করি দেখেন, 23 জিবি ব্যবহার করছি। মাত্র 23 জিবি ব্যবহার করছি এবং আমার 2 টেরাবাইট স্টোরেজ আছে। আপনাদের হয়তো 15 জিবি থাকতে পারে, 15 জিবি। আমার কি হবে 2 টেরাবাইট? কারণ হচ্ছে আমি গুগলের প্রোটা নেওয়া, প্রো নেওয়া, ঠিক আছে? না, না। আচ্ছা, এখন এটা যদি একটু প্রফেশনাল সংজ্ঞা দেখে কি করে লিখতে হয় সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে হচ্ছে এস কম্পিউটিং কথা বলতেছিলাম। এস কম্পিউটিং এর ক্ষেত্রে যা কাজ সব হবে আমার নিজের ডিভাইস, আমি অন্য কারো ধারটার নিব না। এইটা কি? এই যত প্রসেসিং যখন আমার নিজের কম্পিউটার বা কাছাকাছি কোনো কম্পিউটার হবে তখন বলবো এজ কম্পিউটিং। যখন আমার নিজের কম্পিউটার না হয়ে ধার করা কিছু হবে তখন যে ধরনের সেবা নিব বা যে সিস্টেমের মাধ্যমে নিব সেই সিস্টেম থেকে বলছি কি ক্লাউড কম্পিউটিং। দেখেন ক্লাউড, আমি একটু বড় করি। সেটা বড় করা কি যাবে? হ্যাঁ, বড় করা যাবে। ক্লাউড কম্পিউটিং হলো একটি প্রযুক্তি যার মাধ্যমে আচ্ছা এখানে লেখা একটু ভুল করছো। এভাবে মানে লেখার সিকোয়েন্সটা ভুল করছে। যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার এবং ডেটাবেসের সেবা ব্যবহার করা যায়। এইটাই কিন্তু আপনাকে দেখালাম যে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কি করা যায়? হার্ডওয়্যার ইউজ করা যায়। এখন আপনি বলতে পারেন হার্ডওয়্যার আবার ভাই কেমনে ইউজ করা যায়? হ্যাঁ, হার্ডওয়্যার ইউজ করা যায়। হার্ডওয়্যার মানে কি আপনার? আপনি যে প্রসেসিং করতেছেন এই প্রসেসিং কে করে? হার্ডওয়্যার করে না? প্রসেসিং কি আমি করি? এই আপনার এই কম্পিউটার করতে পারে? না, কম্পিউটারই করে, কিন্তু কম্পিউটার কি হার্ডওয়্যারটা করে। ঠিক আছে? তো এই জন্য বলছি আমরা হার্ডওয়্যার সেবাটা নিচ্ছি, সফটওয়্যার সেবা নিচ্ছি। সফটওয়্যার কেমন? এই যে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কি করতে পারতেছি? আমাদের ফাইলগুলো রাখতে পারতেছি। তো সেবা কে দিচ্ছে? গুগল ড্রাইভ দিচ্ছে, তাই না? তারপর সার্ভার, ওই যে আমাদের অ্যাপ্লিকেশন আমি রান করা দেখলাম, যে দেখালাম যে আমার অ্যাপ্লিকেশনটা কোথায় রান করতেছে। আমার অ্যাপ্লিকেশন কিন্তু আমার কাছে রান করতেছে না, এটা কোথায় রান করতেছে? এইখানে রান করাচ্ছে। দেখেন আমি এখানে রান করাইছি। যদি আপনাদের আরেকটু দেখাই, আচ্ছা এটার জন্য আবার নতুন করে রান করা লাগতে পারে, এই জন্য আর কি আমি রান করাচ্ছি না। এখানে সাধারণত দেখানো যায়, দেখি তো দেখা যায় এখানে, এই দেখেন এইখানে কিন্তু রান করতেছে, দেখছেন? আচ্ছা এখন হয়তো আপনি দেখে মানে বুঝতে নাও পারতে পারেন যে ভাই এখানে কেমনে দেখায়, মানে এখান থেকে আমি কিভাবে বুঝবো যেটা অ্যাকচুয়ালি রান করতেছে। আচ্ছা আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে একটা ফাইল যখন রান করে তখন কেমন দেখা যায়। ঠিক আছে, আমি ওটা আপনাদের দেখাই। ফাইল, তো আমার একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা আমি মেনলি এভাবে সেট আপ করছি যে আমি যখনই ফাইল লিখবো তখনই কি ওই প্রজেক্টটা রান হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ফাইল ট্রান্সফার সিস্টেম, মানে আমার কম্পিউটার থেকে আমি হচ্ছে বা আমার ওয়াইফাই সাথে আন্ডারে যতগুলো কম্পিউটার ফোন থাকবে সবগুলো কি অ্যাক্সেস করা যায়। এখন দেখেন এটা এই পোর্টে রান করতেছে, মানে লোকাল হোস্টে রান করতেছে। আমি যদি লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট, তাহলে এখন ফাইল ট্রান্সফার সিস্টেম কি রান হয়ে গেছে, তাই তো? আচ্ছা আমি ফার্স্টে একটু দেখাই যে আমি এটা অফ করি, যে এটা রান করে না, আমি এটা দেখাই ফার্স্টে। দেখেন এটা রান করবে না এখন আর। রান করে? রান কিন্তু করতেছে না। তার মানে কি অ্যাকচুয়ালি এটা কিন্তু এটার জন্য কিন্তু আসতেছে। ঠিক আছে, তো আমি এটা আবার রান করে দিই। আচ্ছা এটা প্রসেসিংটা সম্পূর্ণ হোক তাহলে কাজ করবে। আচ্ছা আমি আরেকবার রান করি ফাইল। ওকে, সো আমারটা রান হচ্ছে। তো দেখেন আমার রান হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন আমি যখন এখানে একটা রিকোয়েস্ট দিব তখন দেখেন কি হয়।
তখন দেখেন এরকম একটা কি চলে আসছে, একটা লক চলে আসছে যে 11 তারিখ জানুয়ারি 2016 তে একটা রিকোয়েস্ট আসছে। আমি যদি আবার রিকোয়েস্ট দিই, আচ্ছা আমি একটা কাজ করি, এর মধ্যে আমি ঢুকি, ডাউনলোড করে ট্রাই করি। দেখেন কি আরেকটা রিকোয়েস্ট চলে আসছে, দেখছেন? তো এই ধরনের কাজটা হয়। এখন আমি এটা কাটিয়ে দিই, নয় আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা যে রান করতেছে তার এক্সাম্পল হচ্ছে এইটা, এইটা। এখন আপনি আমারে বলবেন, "ভাই এই কি? এটা তো এটা কি ১টা ১৯ লেখা রয়েছে, ১টা ১৯ বা আমি যদি আরেকটু উপরে যাই, তাহলে কি ১টা ১৯ এরকম কিছু একটা লেখা আছে। এটা কেন?" এইটা তার কারণটা কি দেখেন, এইখানে একটু খেয়াল করেন। এটা হচ্ছে ১১ জানুয়ারি ২০০০ কত? এত, তাই তো? এখন এইটা কেন লেখা আছে? এটা কেন? কারণ হচ্ছে কি আমরা যেটা ইউজ করতেছি দেখেন, আচ্ছা আমি একটা কাজ করি। আমি আরেকবার একটা রিফ্রেশ মেরে দিই। এবার আমি যদি এখানে একটা রিফ্রেশ মারি তাহলে দেখবেন যে ওটা আপডেট হয়ে যাবে। সবকিছু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি আরকি, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন, কোনো কনফিউশন না থাকে। এই যে দেখেন ২৬ এ কি আমি একটা রিকোয়েস্ট দিছি না? দেখেন ২৬, ২৩ এ। এই ২৬ দেখছেন? তার মানে কি? এটা কিন্তু এইখানে রান হচ্ছে। আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এইটা কিন্তু একটা আলাদা কম্পিউটারে রান হচ্ছে। ঠিক আছে? এইজন্য বোঝানোর চেষ্টা করলাম যে রান হলে যে এভাবে দেখায়, দেখেন এখানেও কিন্তু দেখায়। দেখছেন? এখানে কিন্তু এভাবে দেখায়। তার মানে কি অ্যাকচুয়ালি এটা এইখানেই রান হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা বের হয়ে যাই। এটা আমাদের কোনো প্রয়োজন নাই আপাতত। তো আমরা আশা করি বুঝতে পারছি যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা প্রযুক্তি বা ধারণা যার মাধ্যমে আমরা সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটাবেসের সেবা আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি। ঠিক আছে? এটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার মানে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আর হচ্ছে আমাদের এজ কম্পিউটিং যেটা দিছিলাম আমি, এজ এখানে আছে তো এইজন্য বললাম। কারণ এটা আপনি যখন করবেন অটোমেটিক্যালি যদি বলে এজ কম্পিউটিং কি আপনি এর অ্যান্সার দিতে পারবেন। এজ কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি বা ধারণা যার মাধ্যমে আমাদের যত প্রসেসিং আছে, ডেটা প্রসেসিং যা আছে সকল লোকাল কম্পিউটার বা তার আশেপাশে হয়ে থাকে। বুঝতে পারছি? এত সময় আমি ক্লাউড কম্পিউটিং এবং এজ কম্পিউটিং যা বললাম এর মাধ্যমে মানে অলরেডি আপনারা এইটার পার্থক্য বুঝতে পারছেন যে এজ কম্পিউটিং হয় লোকাল মানে আমার নিজের কম্পিউটারে, আর ক্লাউড কম্পিউটিং হয় বাইরের কম্পিউটারে। আইটির ব্যবহার আশা করি বুঝতে পারছেন যে এইটা কি হয় যে মানে কোন জায়গায় ব্যবহার করা অবশ্যই এটা আমি বলবো, সমস্যা নেই। বাট এই পর্যন্ত আশা করি আপনার কোনো মানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা নেক্সটটা একটু যাবো, সেটা হচ্ছে যে আইওটি এর ব্যবহার। ঠিক আছে? ওকে, এবার দেখেন আইওটির ব্যবহার, হোম অটোমেশন। এটা কিন্তু আমি একটু আগে দেখালাম। হোম অটোমেশনে কি কি কাজ করা যায়? লাইট, ফ্যান, এসি এই ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে কি করা যায়? অন অফ করা যায় কিসের মাধ্যমে? আপনি আইওটি ডিভাইসের মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড আইওটি কে আমি আরেকবার ভালো করে বলি। আইওটি হচ্ছে মানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলোকে কন্ট্রোল করবেন। এখন আপনাকে বলতেছে যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে ব্যবহার করা যায় এমন ৫টা জিনিস বলো। এই যে আপনার এই যে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইস, এইখানে কৃষিক্ষেত্রে কি করা হয়? কৃষিক্ষেত্রে আপনি একটা সেন্সর বসায় দিলেন কিসের মাঠের মধ্যে। তখন এর আর্দ্রতা, কতটুকু পানি আছে, কি পানি প্রয়োজন, কোন সারের প্রয়োজন সবকিছু এই সেন্সর বলবে। কিসের উপর ডিপেন্ড করে? পানি কতখানি আছে, এর এর মধ্যে আপনার কতটুকু সারের প্রয়োজন, এগুলো কিসের উপর ডিপেন্ড করে বলা হয়? মাটির অবস্থানের উপর ডিপেন্ড করে। মাটি কি ভালো? আর ভালো হলে আর কিসের তোমার জিনিসের প্রয়োজন নাই। আর যদি ভালো না হয় তাহলে কি? আমাদের এই সারের দেওয়ার প্রয়োজন আছে, যে পোকামাকড় আছে পোকামাকড় দমন করতে হবে। ইত্যাদি বিষয়গুলো কিসের উপর ডিপেন্ড করে বুঝতে পারি? মাটির অবস্থানের উপর ডিপেন্ড করে। তো তখন কি স্মার্ট কৃষিতে কি হবে? যে ওই সেন্সর বসায় দিব, ও আমাদের ওই যে আপনার ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ওই ইনফরমেশন গুলো আমাদের কাছে পাঠায় দিবে। ঠিক আছে? একটু পরে এটা নিয়ে কথা বলব। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কি করবে? ওই দেখবেন যখন আমরা যখন আমাদের পালস দেখি, কত কেমন আসতেছে, ব্লাড প্রেশার হ্যান-ত্যান, এইগুলো দেখবেন এক ধরনের ডিভাইসের মাধ্যমে করা। ওটা এক ধরনের ইলেকট্রিক্যাল এক ধরনের আইওটি ডিভাইস। এই আইওটি ডিভাইসটা হচ্ছে এজ কম্পিউটিং এর একটা উদাহরণ, যেটা নিজের প্রসেসিং নিজের ভিতরেই করে। ঠিক আছে? স্মার্ট সিটি, ট্রাফিক সিস্টেম, এটা কেমন? স্মার্ট সিটির মধ্যে মনে করেন যে এটা করা যায়। ঠিক আছে? এটা আমি ইনশাআল্লাহ একসময় দেখানোর চেষ্টা করব। তো দেখেন কি করব আমরা। তো এইগুলো এই হচ্ছে রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে গাড়িগুলো যাবে। ঠিক আছে? এই হচ্ছে গাড়ি, এই গাড়ি, এই একটা গাড়ি। এই এবার দেখেন কি করব আমরা। এইগুলো হচ্ছে আমাদের একটা গাড়ি। এখন আমরা স্মার্ট সিটির উদাহরণ বলতেছি। এগুলো একটা গাড়ি, এটা হচ্ছে ট্রাফিকের লাইট বা এখানে ক্যামেরা লাগানো আছে। ঠিক আছে? ক্যামেরা।
যখনই এইগুলো গাড়িগুলো যাবে তখন এই গাড়িগুলো আমরা নির্দিষ্ট একটা ডিস্টেন্স দিব। এই ডিস্টেন্স। এই থেকে এর মধ্যে কতটুকু জোরে যাচ্ছে ওইটা আমি বের করতে পারবো। এইখান থেকে এটুকুর মধ্যে কত স্পিডে গেছে। এই স্পিড যদি 40 এর বেশি হয়, ফর এক্সাম্পল 40 এর বেশি হয়, সঙ্গে, সঙ্গে IoT ডিভাইস যে কাজটা করবে সে হচ্ছে তার যে নাম্বার প্লেট আছে এইটা সংগ্রহ করবে কি AI এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমরা এটাকে ব্যবহার করি হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার আ কম্পিউটার ভিশন আমরা যেটা মানে আমাদের ভাষায় যদি বলি এটাকে বলা হয় কম্পিউটার ভিশন। আমরা যেটাকে বলি কম্পিউটার ভিশন। এই কম্পিউটার ভিশন ব্যবহার করে আমরা এর যে নাম্বার প্লেট আছে এটাকে আমরা নিব। ঠিক আছে? নেয়ার পরে এই নাম্বার প্লেট এর কার গাড়ি সেই ডেটাবেসটা আমরা বের করব। এটা কিসের মাধ্যমে হবে? ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। এই জিনিসটা জাস্ট বের করে দিবে। কি বের করে দিবে? কত 40 এর বেশি? হ্যাঁ 40 এর বেশি। আচ্ছা ঠিক গাড়ির নাম্বার প্লেটটা আমারে দাও। নাম্বার প্লেটটা ডেটাবেসে চলে যাবে। এখানে প্রসেসিং চলবে। হোয়াট দ্য হেল? তুই 40 এর বেশি গেছিস? ঠিক আছে। আচ্ছা তোর নাম্বার প্লেটটা কত? আমি পাইছি নাম্বার প্লেটটা। এটা আমি ডেটাবেসের সাথে ম্যাচ করে দেখব কার এটা। ওর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে ওইখানে আমি কি জরিমানা মারিয়ে দেব। ৳১০০, ৳২০০। তো এটা কি স্মার্ট সিটির উদাহরণ। এটা কিন্তু প্র্যাকটিক্যালি খুবই পসিবল এবং বাইরের দেশে ইউজ করা হয়। ঠিক আছে? তারপর শিল্প কারখানা এটা তো ভাই মানে মানে খুবই বেশি পরিমাণে ইউজ করা হয়। ঠিক আছে? কেমন? মনে করেন যে রোবটগুলো থাকে, যেটাকে আমরা রোবট বলি। রোবট বলে আসলে কি? রোবট আসলে কিছুই না। রোবট মেইনলি হচ্ছে আপনার কিছু ইনস্ট্রাকশন দেন তার উপর ডিপেন্ড করে কাজ করে। যেমন মনে করেন যে আমার একটা প্রযুক্তি আমি কোনো একটা জিনিস বানাবো। যেমন হচ্ছে একটা লাইট বানাবো, লাইট। তো লাইট বানানোর জন্য কি করতে হবে? ফার্স্ট এ মনে করেন যে কিছু বাল্ব-টাল্ব ইউজ করতে হবে বা একটা কি লাগবে? একটা সার্কিট লাগবে। এই সার্কিটটা আমি আগের থেকে বানায় দিব। রোবটের কাজ হবে সার্কিটের উপরে বা এর উপরে একটা ওই যেইটা বসানো লাগে। সাদা একটা জিনিস আমি যদি একটু দেখাই। লাইট। এই যে আমি যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে কি জাস্ট আমার সার্কিটে থাকবে উপরে এই আপনার রোবটের কাজ হচ্ছে উপরের এইটা লাগানো এবং এইটা লাগানো। এখন এইটা কি ও এমনি লাগাইতে পারে? না, লাগাইতে পারে না। এজন্য কি করতে হয়? ইনস্ট্রাকশন দিতে হয়। যে কোন দেখেন এইগুলো কিন্তু একটা হাত বা কিছু একটা মাধ্যমে লাগায়, তাই না? যে এরকম একটা জায়গা থাকে, এই বাল্বটা উপর থেকে নিয়ে এসে বসা দেয়। তারপর নিচ থেকে আরেকটা জিনিস এসে এই মাথাটা লাগায় দেয়। তারপর উপর থেকে আরেকটা জিনিস এসে এইটুকু লাগায় দেয়। তো এইগুলো কিসের মাধ্যমে করা? এগুলো একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে কাজ করে। এগুলো কিন্তু একটা আইও ডিভাইস। ঠিক আছে? তো এই ছিল মেইন বিষয়। মেইনলি এইগুলো নিয়ে আরেকটু আলোচনা করা হবে। সো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা এখন আমরা যেটা জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এবং এজ কম্পিউটিং এর মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? দেখেন ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ডাটা প্রসেসিং বা ডেটা নিয়ে কাজটা যা হয় সেটা হচ্ছে লোকালে হয়। ক্লাউডের ক্ষেত্রে কি দূরবর্তী ডিভাইসে হয়। এজের মধ্যে এজের ক্ষেত্রে লোকাল হয় আর ক্লাউডের ক্ষেত্রে দূরে হয়। এজ কম্পিউটিং খুবই দ্রুত কাজ করে। কারণ কি? এটা আমার নিজের লোকালে হচ্ছে। কোন জায়গায় দূরে পাঠানোর প্রয়োজন হচ্ছে না, হ্যান-ত্যান করার প্রয়োজন হচ্ছে না। এজন্য কি খুবই দ্রুত হয়। ক্লাউডে কি তুলনামূলক আস্তে হয়। এটা সবসময় দরকার হয় না। সবসময় দরকার নেই। মানে হচ্ছে কি যে আপনার যখন প্রয়োজন দেখেন সরি ইন্টারনেটের কথা বলা আছে। ইন্টারনেট কি প্রয়োজন আছে আমার? দেখেন তো আমি যখন এই জিনিসটা চালালাম, ইন্টারনেটের প্রয়োজন ছিল? একদমই না। কিন্তু যখনই আমি হচ্ছে উম যখন আমি হচ্ছে কি করব? যখন হচ্ছে ওই যে ওয়েবসাইটটা রান করতেছিলাম, তখন কিন্তু আমার ইন্টারনেটের দরকার ছিল, তাই তো? ইন্টারনেট ছাড়া কি হচ্ছিল? হচ্ছিল না কিন্তু। ওই ওয়েবসাইটটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছিল। ঠিক আছে? তো এইজন্য কি ইন্টারনেট অল টাইম দরকার। ক্লাউড মানে কি দূরের থেকে যেকোনো জিনিস ইউজ করতে ইন্টারনেট লাগে। YouTube চালাতে ইন্টারনেট লাগে, তাই তো? বাট আপনার ফোনের যে ফাইলটা আছে, ফোনের যে ভিডিও আছে, ওই ভিডিও দেখতে কি ইন্টারনেট লাগে? না। ঠিক আছে? রিয়েল টাইম কাজ করে। খুবই ভালো কাজ করে। কেন খুবই ভালো কাজ করে? আপনার দেখেন, এই যে আমার সেন্সর আমি লাগাই দিলাম, সবকিছু লাগাই দিলাম, নিজের কাজ নিজে দ্রুত করতেছে। বাট এইটা কি? এটা কি দ্রুত কাজ করতে পারবে? না। এটা এখান থেকে ডাটা এই কোন সেই কোনকে পাঠাইতে হবে, সেখান থেকে আবার আসবে। টাইম লাগবে না? অবশ্যই টাইম লাগবে। উদাহরণ দেখেন, এই যে Google Drive এর উদাহরণ ও দিয়ে দিছে। স্মার্ট ক্যামেরা। স্মার্ট ক্যামেরা কি করে? স্মার্ট ক্যামেরা হচ্ছে ছবিটা তোলে। তোলার পরে এর মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে ও এগুলো রিমুভ করে দেয়। অপ্রয়োজনীয় রিমুভ করে দিয়ে সুন্দর করে ছবিটা তুলে ফেলে। সুন্দর করে জিনিসটা কি? আবার দেখবেন যেখানে আলোর প্রয়োজন নিজে আলো-টালো দিয়ে দেয়। স্মার্ট ক্যামেরা যারা ইউজ করছেন তারা জানেন। এইগুলো হচ্ছে উদাহরণ। আরো জিনিস লিখতে পারেন সেটা হচ্ছে এজ কম্পিউটিং এর ক্ষেত্রে খরচ কম হয়। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে খরচ বেশি হয়। ক্লাউড কম্পিউটিং এ কোন ধরনের অ্যাপ্লিকেশন, সফটওয়্যার এগুলো সাধারণত ব্যবহার করা হয়। এজ কম্পিউটিং এর ক্ষেত্রে সাধারণত আইওটির ক্ষেত্রে এজ কম্পিউটিং ব্যবহার করা হয়। এইগুলো লিখে দিলেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।
ওকে। তারপরে হচ্ছে আমরা এইটা দেখবো যে ক্লাউড ক্ষেত্রে আইওটির ব্যবহার বা আইওটির যে 5টা স্তর আছে ওই 5টা স্তর সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? ওকে। এটা আমি দিই নাই, বাট এটা অবশ্যই সুন্দর করে পড়া উচিত, এই জন্য আমি এটা এখানে রাখছি। দেখেন একটা হচ্ছে কি, এটা হচ্ছে আচ্ছা লেখা তো বুঝাই যাচ্ছে না দেখতেছি। আচ্ছা প্রথম হচ্ছে পারসেপশন লেয়ার, ঠিক আছে? পারসেপশন লেয়ার কিছুই না, সেন্সর। এতক্ষণ ধরে আমি যা বলছি এগুলো বুঝতে পারলে এই প্রশ্নটা হবে আপনার জন্য ইজি পিসি। প্রথমে সেন্সর, এই সেন্সর হচ্ছে ডেটা সংগ্রহ করবে কিসের জন্য? মনে করেন যে কৃষিক্ষেত্রে আইওটি ইউজ করতেছে আমরা এখন, মাটির তাপমাত্রা কত, মাটির আর্দ্রতা কত, মাটির মানে ইন্টারনাল যে বিষয়গুলো কিসের মানে কেমন আছে এগুলো কার মাধ্যমে জানা পসিবল? সেন্সর বাদে পসিবল না, সেন্সর এই কাজটা করবে। এটাকে বলা হচ্ছে পারসেপশন লেয়ার, যে ডেটা সংগ্রহ করে। পারসেপশন লেয়ার মানে কি? ডেটা সংগ্রহ করে। এখন ডেটা সংগ্রহ করলে এখন এই ডেটা পাঠানো লাগবে না এক জায়গা? অবশ্যই পাঠানো লাগবে। এখন আমি যদি মনে করেন যে উম, আমি যদি এখন ইন্টারনেটের মাধ্যমে কাজটা করতে চাই, মানে আমি যদি ক্লাউড ইউজ করতে চাই, CLOUD ক্লাউড ইউজ করতে চাই, তাহলে এখানে ইন্টারনেটের ব্যাপারটা আসবে, ঠিক আছে? তাহলে এখন আমি চাই যে আমার যে সেন্সরটা ছিল ও ডেটা পাঠাবে, এটা হচ্ছে আমার একটা কম্পিউটার, শক্তিশালী একটা কম্পিউটার আছে, এই সার্ভার আমি সাথে যোগাযোগ করাই দিছি, মাইক্রো কন্ট্রোলার অবশ্যই সাথে কাজ করতেছে, মাইক্রো কন্ট্রোলার মেনলি ইনফরমেশনগুলো পাঠাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে কিন্তু, পাঠাচ্ছে কিন্তু মাইক্রো কন্ট্রোলার, সেন্সর মাইক্রো কন্ট্রোলারকে দিল, মাইক্রো কন্ট্রোলার ওয়াইফাই 4G ইন্টারনেট বা এই ধরনের কোনো সিস্টেমের মাধ্যমে আমাদের সার্ভারে পাঠিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের ওয়াইফাই, ব্লুটুথ, জিগবি এই টাইপের যে প্রযুক্তিগুলো আছে তার মাধ্যমে, বা 4G ইন্টারনেট, 5G ইন্টারনেট এর মাধ্যমে যে ডেটা এইখান থেকে সার্ভারে আসলো, এটাকে আমরা বলতেছি কি? নেটওয়ার্ক লেয়ার, মানে ডেটা পাঠানোটা লেয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের আরো কিছু লেয়ার আছে, যেমন হচ্ছে আচ্ছা এখানে মিডিল লেয়ার লিখছে, আমরা মিডিল লেয়ার লিখবো না, বইতে দেখবেন এখানে আরো সুন্দর করে লেখা আছে। আমি যদি একটু এখানে যাই, আচ্ছা এটা না, আপনার বইতে এভাবে লেখা আছে দেখবেন, ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ারের পরে প্রসেসিং লেয়ার, এই প্রসেসিং লেয়ারটা মেনলি হয় হচ্ছে আপনার কম্পিউটার বা হচ্ছে আপনার আপনার বলতে পারেন ওই যে ক্লাউডে, ঠিক আছে? ক্লাউডে যে কাজটা হবে এখন প্রসেসিং চলবে, মানে আমার তো একটা অ্যাপ্লিকেশন থাকবে তাই না? আমার একটা অ্যাপ্লিকেশন থাকে না যে প্রসেস করে, এই যে মাইক্রো কন্ট্রোলার, সে তো ছোট প্রসেসিং ডিভাইস ছিল, বাট আমি ছোট না, আমি বড় একটা ইউজ করতে চাই। কেন ইউজ করতেছি? কারণ এ হচ্ছে 1 সেকেন্ডে অনেক 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 ডেটা থাকবে, তখন একটা কম্পিউটার আসবে সেটাকে প্রসেস করবে। এই ভাই প্রসেস করে দেখবি এরকম যে ব্রাদার আমার যে মানে পানির পানির লেয়ার কি বিষের নিচে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, লেয়ার পানির নিচে চলে গেছে। এটা কে দিচ্ছে? এই মাইক্রো কন্ট্রোলার কিন্তু অনেক দূরে, আমার কম্পিউটার অনেক দূরে রয়েছে। মাইক্রো কন্ট্রোলার MQTT প্রোটোকল বা ওয়াইফাই বা হচ্ছে অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে এখান থেকে এরা বলে দিল যে ব্রাদার তোমার হচ্ছে পানির লেয়ার কিন্তু নিচে নেমে গেছে। ও সঙ্গে সঙ্গে সব প্রসেসিং মানে ও কিন্তু জাস্ট দিবে। এ প্রসেসিং করে দেখবে কি অবস্থা রে? পানির লেয়ার তো নিচে নেমে গেছে। সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন মেরে দেবে যে হ্যাঁ পানির লেয়ার যেহেতু নিচে নেমে গেছে তো তাহলে পানির লেয়ার উপরে উঠাইতে হবে। তখন এর একটা নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশন পাঠালো। এখন ও কিন্তু প্রসেস করতে পারে। মাইক্রো কন্ট্রোলার কি ছোট একটা ডিভাইস, কিন্তু সে প্রসেস করতে পারে। ও বলল ও আচ্ছা ও আমার অন করতে বলছে। ঠিক আছে তাহলে আমি অন করে দিই। অন করতে বলছে তাহলে একটা কাজ করি, আমি এখানে একটা সিগন্যাল দিয়ে দিই। এই সিগন্যালের মাধ্যমে কি হবে লাইটের মানে পাম্প মানে হচ্ছে আমার যে পানির সেচের যে পাম্পটা ছিল ওই পাম্পটা অন হয়ে যাবে। তো এই কাজটা মেনলি এভাবে হচ্ছে। এখানে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রসেসিং লেয়ার। ঠিক আছে? ডেটা প্রসেসিং করবে এখানে। এবার আসবে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এই যে আমি একটা দেখালাম সেটা হচ্ছে আমাদের এই যে একটা হোয়াটসঅ্যাপ সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন। তারপর আমার যে ওই যে আমি আপনার দেখালাম লাইটের যে অ্যাপ বানাইছিলাম ওটা একটা অ্যাপ্লিকেশন। ওর মাধ্যমে মিলে আমি দেখতে পারবো যে আমার এখন পানির কি চলতেছে কি চলতেছে না, লাইট অন নাকি অফ, লাইট কয়টার সময় অন হয়েছিল কয়টার সময় অফ হয়েছিল, এই জিনিসগুলো কি একটা সফটওয়্যার বা আপনার অ্যাপ্লিকেশন লেয়ার। এটা হচ্ছে আপনি ওহো আমি তো ডিলিট করে দিছি, মানে এই যে এখান থেকে দেখতে পাচ্ছিলাম না, মেনলি একটা অ্যাপ্লিকেশন, মেনলি একটা কি অ্যাপ্লিকেশন যেখান থেকে আমি এই যে সব তথ্য মতো দেখতে পারবো, এটা একটা অ্যাপ্লিকেশন, রাইট? অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপনার ওয়েব বা মোবাইল দুই ধরনের হইতে পারে। বাট যখন আপনি একটা ওয়েবের মধ্যে মারবেন মানে ব্রাউজ টাউজ করে দেখা যাবে তখন সেটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। আর যদি মোবাইলের মাধ্যমে হয় সেটাকে বলা হয় মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মেনলি হচ্ছে যখন আপনার একটা মানে যখন একটা ডাইনামিক ওয়েবসাইট হয়, যখন আপনার ডেটাবেস থাকে, ডেটাবেস সাথে হচ্ছে এই ধরনের জিনিসপত্র থাকে তখন সেটাকে বলা হয় মেনলি আপনার
এটাকে বলে একটা অ্যাপ্লিকেশন। এটা যদি আপনাদের যদি এটা যদি আপনার হয় এই যে ব্রাউজিং এর মাধ্যমে করা যায়, মানে ব্রাউজ করা যায়, তখন সেটাকে বলা হয় কি ওয়েব। আর যদি মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস হয় তখন সেটাকে বলা হয় কি মোবাইল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই ছিল হচ্ছে মেইন বিষয়গুলো। ও আচ্ছা, আচ্ছা, আরেকটা তো বাদ আছে আই থিংক। লাস্টেরটা বাদ আছে, আরেকটা বাদ আছে। বিজনেস লেয়ার, এটা খুবই সহজ একটা বিষয়। বিজনেস লেয়ারটা কি, যে আমি এখন সিদ্ধান্ত নিব যে আমার দিনের মধ্যে কয়বার পাম্প হচ্ছে, চালু হয়েছে, অন হয়েছে। মনে করেন 10 বার চালু হয়েছে, অন হয়েছে, on, আবার 10 বার অফ হয়েছে। এখন এই যে অন হলো অফ হলো, এর মাধ্যমে আমার কতটুকু বিদ্যুৎ খরচ হলো, বিদ্যুৎ খরচ হলো। তারপর হচ্ছে আপনার নর্মাল আগে যেভাবে হতো এখনকার থেকে কত টাকা সঞ্চয় হলো, এই মাসে কয় টাকা, এই এক মাসে কত টাকা হচ্ছে খরচ হয়েছে। তারপর হচ্ছে আপনার আহ, আমার এর থেকে কি আরো ভালো কিছু ইউজ করা উচিত, ওয়াইফাই ইউজ করা উচিত নাকি, মানে ওয়াইফাই বা এই দূরে ইউজ করার কারণে কি আমার পাম্প চালু হতে দেরি হচ্ছে। আম, তারপরে এই আরো মানে বিজনেস লেয়ার মানে ডিসিশন নেবেন, মানে এখান থেকে আপনি সব ইনফরমেশন দেখে একটা ডিসিশন নেবেন, এটা হচ্ছে আপনার বিজনেস লেয়ার। হুম, আশা করি বুঝতে পারছেন। সো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, এবং আমরা জাম্প করবো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটায়। ওকে, এখন হচ্ছে আমরা পঞ্চম চ্যাপ্টারটা দেখব, এবং ষষ্ঠ চ্যাপ্টার আপনারা এইখানে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু এখন বিস্তারিত অ্যাকচুয়ালি বলবো না, যেমন বিস্তারিত প্রথম ভিডিওতে বলছিলাম এবং এই ভিডিওতে বলছিলাম। এখন আমি শর্টকাটে সহজভাবে মেন কনসেপ্টটা বোঝাই দিয়ে, মানে মেন কনসেপ্টটা বোঝাই দিব আর কি। এই এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে যথার্থ প্রিসিশন ফার্মিং বিষয়টা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এইটা হচ্ছে যে আপনার আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে আপনার কোথায় আপনার জমির কোথায় কোন অংশে কতটুকু কি দেওয়া প্রয়োজন, মানে আপনার জমির কোথায় কি কতটুকু দেওয়া প্রয়োজন, যেমন এই অংশে মনে করেন যে পানি দরকার, এই অংশে পানি নাই। এই অংশে পানি দরকার, এই অংশে দরকার নাই। তো কোন অংশে কতটুকু আপনার সম্পদ ব্যয় করতে হবে, সম্পদ বলতে আপনার সার হইতে পারে, পানি হইতে পারে। এইগুলো ব্যয় করার মাধ্যমে আপনার মানে সম্পদের অপচয় কমায়া সঠিক পদ্ধতিতে পরিবেশ বান্ধব যখন আপনি চাষাবাদ করবেন, তখন সেটাকে বলা হচ্ছে কি প্রিসিশন, যথার্থ চাষ। মানে আমি যদি এখানে আসি, দেখেন এখানে বলছে যথার্থ চাষ হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এটাই তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, কোথায় কি আছে এটা আপনি কই বুঝবেন, কিভাবে বুঝবেন? এটা আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেন্সর, জিপিএস টিপিএস হ্যান ত্যান ইউজ করে জমির বিভিন্ন অংশের প্রয়োজন অনুসারে সার, পানি এবং কীটনাশক প্রয়োগের পদ্ধতি। মানে যথার্থ চাষ হচ্ছে যে আপনার যেখানে যতটুকু প্রয়োজন ওই অংশে অতটুক আহ, দেওয়ার মাধ্যমে যখন আপনি চাষাবাদ করবেন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি যথার্থ চাষাবাদ। এটা আপনি কিসের মাধ্যমে করবেন? আপনার আধুনিক প্রযুক্তি। তারপর লিখবেন কিভাবে? আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমির কোন অংশে কতটুকু সম্পদ ব্যয় করার প্রয়োজন, সেই সম্পদ ব্যয় করি পরিবেশ বান্ধব আধুনিক চাষাবাদের পদ্ধতিকে যথার্থ চাষাবাদ বলে। এখন এটা আমি বললাম, আমি তো লিখতে পারবো না এখানে, কারণ এটা আসলে লেখা খুবই ডিফিকাল্ট। আপনি গুগলে সার্চ করবেন, ঠিক আছে, এখানে তো দেওয়া আছে, এটা আপনি স্কুলে লিখতে পারেন, অথবা আপনার বইটা যদি আপনাকে সহজ লাগে ওটা লিখতে পারেন, জাস্ট আপনি নর্মালি কনসেপ্টটা নিলেন। এখন আপনার যদি মানে সংখ্যাটা একটু কঠিন, গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি, জেমিনাই, ডিপসিক কিছু একটা ইউজ করেন, ঠিক আছে, কনসেপ্টটা বুঝেন, তাইলে আপনি লিখা কোনো ব্যাপার না, জাস্ট বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। যন্ত্রপাতি কি হতে পারে? আপনার আইওটি বিভিন্ন ডিভাইস হতে পারে। তো এখন আপনি সরাসরি আইওটি ডিভাইস না লিখলে আপনি লিখতে পারেন হচ্ছে আহ, এটারে কি বলে, এটারে বলে হচ্ছে আপনার বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস হতে পারে, জিপিএস হইতে পারে, তারপর হচ্ছে আপনার ড্রোন হইতে পারে, তারপর হচ্ছে হইতে পারে হচ্ছে আহ, আচ্ছা এখানে কি কি লেখা আছে, ইনস্ট্যান্টলি মনে রাখা খুব একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো মাটির, আচ্ছা, সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর, তাপমাত্রা সেন্সর, আর্দ্রতার সেন্সর, এগুলো একটা ডিভাইস না, অবশ্যই ডিভাইস। শেষ ব্যবস্থাপনা, ড্রোন, জিপিএস, তো এগুলো লিখলে যথেষ্ট। আচ্ছা, তারপর স্মার্ট কৃষি কি, দেখেন এই দুটো কিন্তু সেম টু সেম, অনেকটাই সেম টু সেম, ঠিক আছে।
স্মার্ট কৃষি হচ্ছে মেইনলি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যখন কৃষিকাজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে স্মার্ট কৃষি। এর মাধ্যমে কি হচ্ছে চাষাবাদ দ্রুত হচ্ছে, চাষাবাদ দ্রুত হচ্ছে, নিরাপদ হচ্ছে, ফসল দ্রুত উৎপাদন করা যাচ্ছে, অপচয় কম হচ্ছে। তো এইটা হচ্ছে মেইনলি কি আপনার স্মার্ট কৃষি। স্মার্ট কৃষি বলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যখন আপনি কৃষিকাজ করার মাধ্যমে দ্রুত ফসল উৎপাদন করবেন, অপচয়বিহীন ফসল উৎপাদন করবেন, নিরাপদ ফসল উৎপাদন করবেন, তো তখন সেটাকে বলা হচ্ছে কি স্মার্ট কৃষি। সহজ ভাষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যখন কৃষিকাজ করা হবে তখন সেটাকে বলা হবে কি স্মার্ট কৃষি। আচ্ছা, আর এটা হচ্ছে জিআইএস, এটা হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল, ওকে, সো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম আর জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, এখন দেখেন এইটা যখন আপনি বুঝবেন যে যথার্থ চাষ কি একদম কমপ্লিটলি বুঝতে পারছেন তখন এটা আপনার কাছে উত্তর দেওয়া কিছুই না। আমি যখন বুঝলাম যে যথার্থ চাষ মানে যখন যেটাই মানে সরি যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু সম্পদ ব্যয় করার মাধ্যমে যখন চাষ করবেন তখন সেটাকে যথার্থ চাষ বলতেছেন। তাহলে প্রথম আপনার সুবিধাগুলো হবে যে আপনার আহ, সম্পদের সঠিক ব্যবহার, দুই হচ্ছে আপনার আহ, আহ, অপচয় রোধ করা, অপচয় রোধ করতে পারবেন, তিন নাম্বার হচ্ছে অধিক ফসল উৎপাদন করতে পারবেন, চার নাম্বার আহ, ফসলের যে কোনো আপনার যে প্রবলেমগুলো হবে ওই প্রবলেমগুলো আগে থেকে আপনি বুঝতে পারবেন, কারণ কি যথার্থ চাষের ক্ষেত্রে আপনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছেন, তাই না? আচ্ছা, তখন কি হবে যে আপনার জমিতে কোনো যদি সমস্যা থাকে, পোকামাকড়ের সমস্যা থাকে, তখন আপনি সহজে বুঝতে পারবেন। পাঁচ, মানে আপনার হচ্ছে শেষ কাজের কথা যদি বলি, সার দেওয়ার কথা বলি, যে কোনো কথা মানে এই রিলেটেড যে কোনো কাজ আপনি আগে থেকে বুঝতে পারবেন, তাই তো, প্রেডিক্ট করতে পারবেন। সো আমরা যদি এখন এইখানে আসি তাহলে আমরা আরো কিছু বিষয় জানতে পারবো। ওকে, এখন হচ্ছে উৎপাদন বৃদ্ধি হবে, অপচয় কম হবে, এটা বললাম। খরচ, আচ্ছা এই খরচের কথা বলি না আমরা, খরচ কম হবে, তাই তো। ফসলের গুণমান বৃদ্ধি পাবে, পরিবেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরিবেশের কি ক্ষতি কম হবে, তাই না? যখন আপনি প্রপার সার ইউজ করবেন তখন কিন্তু মানে যতটুকু প্রয়োজন তখন কিন্তু আর সমস্যা হবে না। এখন ফসলও ঠিকঠাক থাকবে, ফসলের জন্য যতটুকু প্রয়োজন 10 গ্রাম প্রয়োজন, আপনি যদি 20 গ্রাম দেন তাহলে তো সমস্যা, 10 গ্রামের জায়গায় আপনি যদি 12 গ্রাম দেন সমস্যা নেই। পানির অপচয় কম হবে, যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই দিব। তো এগুলো কি যথার্থ চাষের সুবিধা, যথার্থ চাষের সুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে এই দুটা সেম, ঠিক আছে, এই দুটা সেম টু সেম। এখানে আপনি সরাসরি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছেন, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছেন, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধুনিক প্রযুক্তির থেকে এখানে মানে যেখানে যতটুকু প্রয়োজন সেটার মাধ্যমে করতেছেন, এখানে সরাসরি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছেন। স্মার্ট কৃষি এখানে হচ্ছে আপনার ওই যে সেম বিষয় যে হয়ে গেল আমাদের এটা এইখানে। এখানে হচ্ছে স্মার্ট কৃষি ইউজ করলে কি হয় যে আপনার দূর থেকে হচ্ছে আপনার এখানে কৃষি জমি, এখান থেকে আপনি দূর থেকে যে কোনো জায়গা থেকে কি করতে পারবেন, অ্যাপের মাধ্যমে আপনার এখনকার পরিস্থিতি দেখতে পারবেন, ভবিষ্যতে কি হইতে পারে ওটা দেখবেন, যদি কোনো সমস্যা হইতে পারে সেই সমস্যাগুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন, রোগ টোগ কীট পতঙ্গের ইত্যাদি আগে ভাগে শনাক্ত করতে পারবেন, সময় অপচয় কম হবে, কৃষি আয় বৃদ্ধি পাবে। এখন এগুলোর সমস্যা কি? যদি বলা হয় স্মার্ট কৃষির সমস্যা বা এটার সমস্যা কি? ২ টার সমস্যা প্রায় সেম। এক হচ্ছে আপনার ১ম দিকে যখন আপনি আধুনিক কৃষির কথা যদি বলি, মানে এগুলো এই যথার্থ চাষের জন্য যে ডিভাইস গুলো আপনি নিবেন বা যে প্রাথমিক সেটআপ সেটার খরচ বেশি হবে। দক্ষ জনশক্তির অভাব হইতে পারে। আপনার নির্বিচ্ছিন্ন ইন্টারনেট, তারপর হচ্ছে আপনার আ বিদ্যুতের সমস্যা হইতে পারে। তারপর হচ্ছে আপনার আরো কি হইতে পারে? আরো আপনার আম মানে এই যে আপনি যে চালাবেন এই জিনিসটা, তাই না? আপনার চালানোর ক্ষেত্রে আপনার একটা দক্ষতার প্রয়োজন আছে। তো এইগুলো মেইনলি তা কি? সবগুলোর কি অ্যাডভান্টেজ কি সেম না? সেম প্রায়। আচ্ছা। বাংলাদেশের কৃষিক্ষেত্রে একদম সেম টু সেম ভাই। এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একদম সেম টু সেম। আমি অনেক শর্ট করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে দেখেন, আমি ৫ টা ভিডিও করতেছি। ৫ টায় ১ম টা ১ ঘন্টার প্লাস ছিল। আর অনেক বেশি বড় হলে আপনারা দেখবেন না। সো মেইন বিষয়টা বুঝতে পারছেন আশা করি। যে যথার্থ চাষ হচ্ছে মেইনলি আপনার যেখানে যতটুকু প্রয়োজন তার উপর ডিপেন্ড করে চাষাবাদ করা। আর স্মার্ট কৃষি হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা। ঠিক আছে? স্মার্ট রিলেটেড আসলে আধুনিক প্রযুক্তি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্রথম ৫ অধ্যায়, ওইখানে আছে ৬ অধ্যায় এবং বাকিগুলো অন্য একটা ভিডিওতে দিব। ওকে, তো এখন আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 দেখব, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিলেটেড, ঠিক আছে, আইওটিতে। সো প্রথমে এখানে প্রশ্ন হচ্ছে যে মানে স্মার্ট ফ্যাক্টরি জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো স্মার্ট ফ্যাক্টরি জিনিসটা হচ্ছে যে মনে করেন মানে স্মার্ট ফ্যাক্টরি বলতে এরকম বলতে পারি আমরা যে স্মার্ট ফ্যাক্টরি হচ্ছে ওই ধরনের একটা ফ্যাক্টরি যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। আধ- আচ্ছা, সো
স্মার্ট ফ্যাক্টরি হচ্ছে আধুনিক কারখানা যেখানে আপনার মেশিন লার্নিং, এআই, আইওটি, রোবোটিক্স ইত্যাদি ব্যবহার করে তাদের যে উৎপাদনশীলতা আছে এটা কি করা হয়, এটা হচ্ছে দ্রুত করা হয়, নিরাপদ করা হয়। তার মানে স্মার্ট ফ্যাক্টরি হচ্ছে ওই ধরনের ফ্যাক্টরি যে ফ্যাক্টরিগুলোতে আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, রোবোটিক্স, মানে আপনি জাস্ট আধুনিক প্রযুক্তির কথা বলবেন, কি কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না, এআই। তারপর আছে কি এমএল বা মেশিন লার্নিং বলে। তারপরে বলতে পারেন ক্লাউড কম্পিউটিং, তারপরে হচ্ছে রোবোটিক্স। তো ইত্যাদি ব্যবহার করে যখন উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয়, দ্রুত করা হয়, নিরাপদ করা হয়, তখন ওই ফ্যাক্টরিকে বলি আমরা স্মার্ট ফ্যাক্টরি। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আইআইওটি, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। আচ্ছা। সো আমরা যদি এটা একটু বড় করি, কারণ এভাবে মুখ দিয়ে বলাটা আসলে একটু ডিফিকাল্ট। আপনাদের যদি কিছু না দেখাই তাহলে বোঝার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ফিল করতে মানে হইতে পারে আর কি। So, আমি এটা একটু বড় করি। আচ্ছা, এখন আমরা নর্মালি কি জানি, আইআইটি মানে আইওটি কি, আইওটি হচ্ছে আপনার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে আমরা যখন ইন্টারনেটের সাহায্যে কন্ট্রোল করি, ঠিক আছে, তখন সেটাকে বলে কি, সেটাকে বলছি আমরা কি আইওটি, রাইট। এখন আমরা পড়তেছি কি ইন্ডাস্ট্রিয়াল আইওটি, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল আইওটি জিনিসটা হচ্ছে যখন আমরা শিল্প ক্ষেত্রে তাদের যে যন্ত্রপাতিগুলো আছে ওইগুলোকে যখন আমরা কি ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করবো, তাদের যে মেশিন আছে, তার যে মেশিনগুলো আছে ওইগুলো যখন আমরা কি ইন্টারনেটের সাহায্যে কন্ট্রোল করবো, কন্ট্রোল করে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, নিরাপদ করা, দ্রুত করা, এই কাজগুলো যখন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল আইওটি। ইন্ডাস্ট্রিয়াল আইওটি তাহলে কি হলো, যে ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিন আছে, যে সকল ডিভাইসগুলো আছে ওইগুলোকে যখন ইন্টারনেটের সাহায্যে আমরা কন্ট্রোল করব তখন সেটাকে আমরা বলছি কি ইন্ডাস্ট্রিয়াল আইওটি। ওকে, আইওটি। আচ্ছা, তারপর হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা তো খুবই একটা সহজ বিষয়। ফোর্থ মানে এখানে এটা বলতে বোঝাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবে কি কি থাকবে। এইগুলো সবগুলো প্রশ্নের কোয়াইট সেম, যে চতুর্থ শিল্প হলো যেখানে আধুনিক প্রযুক্তি, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর হচ্ছে আইওটি, অটোমেশন, রোবোটিক্স ইত্যাদি ব্যবহার করে শিল্প কি নতুন করে আপনার শিল্পের যা স্ট্রাকচার এটাকে পরিবর্তন করে এইভাবে করা হবে, এইভাবে কি তাদের উৎপাদনশীলতা তৈরি করা হবে। এই যে দেখেন, শিল্প উৎপাদনে বিপ্লব পরিবর্তন করবে। তার মানে কি শিল্প বিপ্লব বলতে বোঝা যায় আগে একটা সিস্টেম আপনি ইউজ করতেন, আগে সিস্টেম মনে করেন 1 ইউজ করতেন যেটা পুরাতন হয়ে গেছে, এখন সিস্টেম 2 চলে আসছে। তো এখন আমি বলবো এখন এই সিস্টেম 1 থেকে সিস্টেম 2 অনেক ভালো এবং এটার মাধ্যমে কি উৎপাদন বাড়বে। তো এখন আমি বলবো কিভাবে বাড়বে, কাদের মাধ্যমে বাড়বে। তো বললাম যে চতুর্থ শিল্প বিপ্লব বা এখন যে শিল্প বিপ্লবটা হবে ওইটা কিসের মাধ্যমে হবে, নতুন প্রযুক্তি, কি কি আছে, এআই, মেশিন লার্নিং, এমএল, তারপর হচ্ছে ডিপ লার্নিং, ডিএল, তারপরে হচ্ছে আপনার আহ, কি বলে এটারে এই রোবোটিক্স, তারপর হচ্ছে আপনার ক্লাউড কম্পিউটিং। তো এইগুলোর মাধ্যমে শিল্পে একটা নতুন বিপ্লব আসবে, নতুন মানে এখন উৎপাদন এর ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, দ্রুত হবে, নিরাপদ হবে। তো এই যেটা আমরা বলতেছি আর কি, যে নিরাপদ হবে, দ্রুত হবে, এটা কাদের মাধ্যমে হচ্ছে, এই প্রযুক্তিগুলোর মাধ্যমে হচ্ছে। তো এই প্রযুক্তির মাধ্যমে যে হচ্ছে, তো এটাকে আমরা মানে মানে এইটাকেই আমরা মেনলি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছি কি চতুর্থ শিল্প বিপ্লব। এখানে রোবোটিক্স, অটোমেশনের মাধ্যমে কি করা হবে, এটা করা হবে। তো এই শিল্পের একটা নতুন বিপ্লব করা হবে, নতুন মানে যে মানে দ্রুত কাজ টাজ করা হবে না। তো এইগুলোকে বলা হচ্ছে শিল্পের একটা বিপ্লব। কেন বিপ্লব, কারণ আগে অনেক বেশি টাইম লাগতো, এখন কি অল্প টাইম লাগবে, ঠিক আছে। তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে, বিপ্লব বলা হচ্ছে। কেন বিপ্লব বলা হচ্ছে, কারণ এগুলোর মাধ্যমে দ্রুত কাজ করা যায়, রাইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি এখানে লিখছিলাম না, সেটা হচ্ছে স্মার্ট স্মার্ট ম্যানুফ্যাকচারিং। স্মার্ট ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং মানে কি উৎপাদন করে, তাই তো, ম্যানুফ্যাকচার করা, উৎপাদন করা। এখন যখন আমরা স্মার্টের কথা বলতেছি তখনই আমরা আধুনিক প্রযুক্তির কথা নিয়ে আসবো, যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যখন উৎপাদনশীলতা যখন দ্রুত করা হবে, নিরাপদ করা হবে, উৎপাদনশীলতা যখন দ্রুত করা হবে, নিরাপদ করা হবে, আহ, তখন সেটাকে বলছে কি স্মার্ট ম্যানুফ্যাকচারিং। মানে ম্যানুফ্যাকচারিংটা এমন হবে যে খুবই স্মার্ট, খুবই দ্রুত হবে। এখন এটা কাদের মাধ্যমে করতে হবে, আগে আগে সেম সিস্টেম, এআই, এমএল, ডিএল, মানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর হচ্ছে রোবোটিক্স, এইগুলোর মধ্যে কয়েকটা লিখে দেবেন তাইলে হয়ে যাবে, ঠিক আছে, রোবোটিক্স, অটোমেশন, হ্যান ত্যান, তাইলে হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এখন এখন আইওটির চ্যালেঞ্জ গুলো কি, বা আইআইওটি এবং আইওটির চ্যালেঞ্জ গুলো কি, ঠিক আছে, এটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। এখন দেখেন, এখন এখন বুঝতে হবে যে
আইআইওটি বিষয়টা কি? আমরা বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে যখন আইওটি ব্যবহার করা হয় তখন সেটাকে বলছি আইআইওটি, মানে ইন্ডাস্ট্রি তারপরে আইওটি, আইওটি। এখন প্রথম বিষয়, যখন আপনি ইন্ডাস্ট্রিতে আইওটি ব্যবহার করবেন তখন কি আপনার প্রচুর পরিমাণ টাকা খরচ হবে প্রথম দিকে। প্রথম দিকে কি টাকা খরচ হবে বেশি, কেন? কারণ এই যে ডিভাইসগুলো আপনি কিনতে হবে, তারপর সেগুলো সেট আপ করতে হবে, এটা হচ্ছে প্রথম খরচ। দ্বিতীয় খরচ হচ্ছে আপনার যে ডেটা তৈরি হবে, যে ডেটা তৈরি হবে এই ডেটার সুরক্ষা দিতে হবে, এই সুরক্ষা দেওয়া একটা চ্যালেঞ্জের বিষয়। ৩ নাম্বার, দক্ষ লোক, আপনি যাদের মাধ্যমে কাজটা করবেন সেই দক্ষ লোকও তৈরি করতে হবে, তাই না? ৪ নাম্বার হচ্ছে আপনার নেটওয়ার্ক। আপনি যখন আইওটি ইউজ করতেছেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে ইন্টারনেট যদি ধীরগতি হয় তাহলে কিন্তু আপনার এই যে সিস্টেমটা কিন্তু প্রপারলি আউটকাম দিতে পারবে না। কারণ এটা প্রত্যেক সেকেন্ডে ডেটা দিবে। এই প্রত্যেক সেকেন্ড কি প্রত্যেক মিলি সেকেন্ড ডেটা দিতে পারে। এখন এই ডেটাগুলো যদি আপনি প্রপারলি ইউটিলাইজ না করেন তাহলে তো আপনি রাইট টাইমে রাইট কাজ করতে পারবেন না, তাই না? তাহলে ৫ হচ্ছে বিদ্যুৎ। এখন আপনার যদি বিদ্যুৎ না থাকে তাহলে এগুলোকে চালাবেন কি করে? বিদ্যুৎ যদি ঘাটতি দেখা যায়, বিদ্যুৎ যদি চলে যায় তাহলে হবে? হবে না। তারপরে আপনার ৬ নাম্বার যদি বলি সেটা হচ্ছে যে আ আচ্ছা আমরা টাকার কথা আসলাম, ডেটা, দক্ষতা, নেটওয়ার্ক, আর কি থাকতে পারে? আরো অনেক কিছু অ্যাকচুয়ালি আছে। তো মোটামুটি ৫ টা লিখলে তো আমাদের হয়ে যাচ্ছে আপাতত। রাইট? আচ্ছা। তারপরে আমরা যদি দেখি হচ্ছে আমাদের পরেরটা সেটা হচ্ছে যে ভোক্তার আইওটি এবং কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল আইওটি। আচ্ছা এইটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে কি মেইনলি আইওটি এবং ইন্ডাস্ট্রিয়াল আইওটির মধ্যে ডিফারেন্সটা কি? এইটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? মানে ভোক্তার আইওটি আছে। সো এইখানে দেখেন এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে। আচ্ছা। ওকে আমাদের এটা শেষ। আহ, আরে ভাই, আচ্ছা প্রথম বিষয় দেখেন কনজিউমার আইওটি বা নর্মাল যে আইওটি ওইগুলোর কিন্তু আপনার দাম কম হয় প্রথম বিষয়, এগুলো কি দাম বেশি হয়। এইগুলো কারা কারা ইউজ করে? নর্মাল ব্যবহারের জন্য ইউজ করা হয়। এগুলো কি শিল্পক্ষেত্রে ইউজ করা যায়, ব্যবহার করা হয়। আচ্ছা এখন এইগুলোর যে আপনার কস্ট, মানে এইগুলোর যে আপনার লাগানোর সেট আপ কস্ট, সেট আপ কি এগুলো কি কম না? সেট আপ কস্ট কম, এগুলো কি সেট আপ কস্ট বেশি। তারপরে সংজ্ঞা দিতে পারেন যে কনজিউমার আইটি হচ্ছে যে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে যে আইওটি ডিভাইসগুলো ব্যবহার করা হয়, যেমন কি ডিজিটাল ওয়াচ, স্মার্ট ওয়াচ আর কি, স্মার্ট ওয়াচ এখানে ইউজ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো আছে ইন্ডাস্ট্রিয়াল আপনার, আমরা যদি একটু লিখি ইন আইওটি ইউজ কেস, ওটা সেকেন্ড আমরা দেখি কি লেখো। ওকে আচ্ছা ওকে আমরা একটা জিনিস পাইছি, আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা খুঁজতেছিলাম ওটা পাইছি। ওকে এখন দেখেন, এখন আমরা নরমালি আমাদের ব্যক্তিগত ইউজের জন্য স্মার্ট ওয়াচ ইউজ করতে পারি, বাট আইওটির ক্ষেত্রে দেখবেন ট্যাগ ইউজ করা হয়। ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে কি
যারা হচ্ছে Huawei ইউজ করছেন, Huawei এদের দেখবেন একটা সিস্টেম আছে। সিস্টেমটা কেমন? যে এদের যে ২ টা ফোন অথবা Apple-এরও আছে, ২ টা ফোন যখন কাছাকাছি নিয়ে আসা হয়, তখন তারা নিজের মধ্যে কি ডেটা কমিউনিকেট করতে পারে, তাই তো? তো এই যে ডেটা কমিউনিকেট করতে পারে, এর মধ্যে ২ টার মধ্যে ট্যাগ থাকে একটা। একটা হচ্ছে NFC ট্যাগ থাকে। NFC ট্যাগ ২ টার মধ্যে ট্যাগ থাকে এবং এই ২ টার মধ্যে এই NFC-র আপনার হচ্ছে আ আচ্ছা আমি একটু দেখাই তাহলে আই থিংক বেটার হবে। NFC ট্যাগ। Hey, do you want to know how to write NFC on your iPhone? It's easy. আচ্ছা এখন দেখেন। এখন NFC ট্যাগটারে কি স্ক্যান করা হবে। এই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? NFC ট্যাগ নিয়ে নিছে। এখন ট্যাগটা কাছে নিয়ে আসলেই YouTube মানে YouTube এর লিংক সেটআপ করছিল, YouTube এর নোটিফিকেশন চলে আসছে। সো ক্লিক করলে চলে আসছে। সো এটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা, এটা আমি কেটে দিই। ওকে। সো এখন আমি যেটা বলতেছিলাম, তো এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে? তো এই ট্যাগের মাধ্যমে যে কাজটা করা হয় যে পেমেন্ট করা হয়, যে এই পেমেন্টের মধ্যে নাম্বার দেওয়া থাকে। তো যখনই ফোনটা কাছে নিয়ে আসে অটোমেটিক পেমেন্টটা হয়ে যায়। একটা ইউজ কেস। তারপর আমরা যদি দেখি এখানে আর কি ইউজ কেস আছে। আসলে প্রবলেম হচ্ছে ল্যাপটপে বাংলা লেখাটা আমার হয় না। মানে এখানে বাংলা লিখতে পারি না আসলে। তো এইজন্য আরকি আপনার হেল্প নেয়া লাগতেছে আরো অনেকের কাছ থেকে। আচ্ছা। সো উদাহরণ স্মার্ট লাইট, স্মার্ট ফ্যাক্টরি। তো মেইন বিষয়টা যদি বলি, আরো বইতে অনেক কিছু আছে। আমি বইটা একটু দেখি তাইলে আই থিংক বেটার হবে। আচ্ছা আরো কিছু বিষয় আছে। যেমন হচ্ছে এই যে আপনার এই IoT-র ক্ষেত্রে মানে আমাদের ব্যক্তিগত IoT-র ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুব একটা প্রবলেম হয় না। মানে খুব একটা নিরাপত্তা নিয়ে সমস্যা হয় না। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে খুব কিন্তু সমস্যা হয়, তাই না? এখানে কি সাইবার আক্রমণের ঝুঁকি থাকে। এখানে আপনার ক্লাউড কম্পিউটিং ইউজ করা লাগতে পারে। ক্লাউড কম্পিউটিং। কেন? কারণ ডেটাগুলো কিন্তু অন্য এক জায়গায় রাখার প্রয়োজন হতে পারে। বাট আপনার কনজিউমার আইডির ক্ষেত্রে কিন্তু ক্লাউড কম্পিউটিং কোনো প্রয়োজন নাই। এখানে সাধারণত যে কাজটা করা হয় যে আপনার নরমালি ওই যে এজ কম্পিউটিং করছিলাম না? এজ কম্পিউটিং নরমালি আমাদের লোকালি সব কাজ করা হয়। বাট এখানে কি? এখানে এই যে আপনার এখানে দক্ষ লোকের প্রয়োজন হয়। কিন্তু এখানে কি দক্ষ লোকের প্রয়োজন হয়? না। এখানে কি দক্ষ লোকের প্রয়োজন আছে? দক্ষ লোক। দক্ষ লোকের প্রয়োজন নাই। এখানে কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে, তাই না? এইগুলো মেইনলি হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল এবং এটার মধ্যে পার্থক্য। আসলে মেইন বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইওটি জিনিসটা কি, এটা বুঝতে পারলে এবং কনজিউমার আইওটি জিনিসটা বুঝতে পারলে বই থেকে আসলে সহজেই আমরা বুঝতে পারবো আশা করি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন আছে দেখবেন হচ্ছে আইওটি এবং আইআইওটি এর রেগুলেটরি ল্যান্ডস্কেপ। ওইটা আমি বলি নাই। এখন দেখেন এইটা নরমালি জাস্ট একবার রিডিং পেলে বুঝতে পারবেন। তো আমি যেটা আপনাকে এখন বলবো সেটা হচ্ছে আইআইটি এবং আইআইওটি এর রেগুলেটরি ল্যান্ডস্কেপটা, ঠিক আছে? তো দেখেন আইওটি এবং আইআইওটি এটা ল্যান্ডস্কেপ কি? এখন ল্যান্ডস্কেপ জিনিসটা কি? ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। একটা প্রযুক্তি, ডিভাইস বা নতুন কোনো কিছু যখন ব্যবহার করবেন তার কি নীতিমালা প্রয়োজন, কি রুলস দরকার, ঠিক আছে? কি রুলস প্রয়োজন এইগুলো হচ্ছে তার কি ল্যান্ডস্কেপ অর্থাৎ কিভাবে ব্যবহার করা উচিত, কোন কোন প্রযুক্তি ব্যবহার করা উচিত বা কি কি স্ট্যান্ডার্ড ইউজ করা উচিত। আসলে প্রযুক্তি না, কোন কোন স্ট্যান্ডার্ড ইউজ করা উচিত, কোন নীতিমালা থাকা উচিত যার মাধ্যমে সহজ সঠিকভাবে এগুলো করা যাবে। তো দেখেন প্রথম বিষয় কি বা কি কি আইন করা দরকার। তো ১ নাম্বার আইন যদি বলি সেটা কি আপনার ডেটার সুরক্ষা আইন। ডেটা সুরক্ষা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনার যে কোন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হবে। ঠিক আছে? হার্ডওয়্যার বলতে যে IoT তে আপনি যে ডিভাইস গুলো ইউজ করবেন যেমন আমি দেখাইছিলাম হচ্ছে কত 8266 ESP। তো এখন আপনি কোনটা ইউজ করবেন? এখন সেই যেটা আপনি ইউজ করতেছেন ওটা কত ভার্সন থাকতে হবে বা হচ্ছে
এটা কি বিষয় মেইন ডেটা থাকতেই হবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটা বিষয় হতে পারে। তারপরে আপনার মনে করতে পারেন যে আপনার যে জনশক্তি, মানে আপনি যাদের দিয়ে ব্যবহার করবেন তাদের কি দক্ষতা থাকা উচিত, কি স্কিল থাকা উচিত, তাদের কি স্কিল থাকা উচিত। এখন আপনি যখন তাদেরকে নিবেন সেই ক্ষেত্রে তাদের কি কি যোগ্যতা থাকা উচিত এবং তাদের কি কি প্রশিক্ষণ দেওয়া উচিত, এটা একটা বিষয় হতে পারে। মানে কোন কোন রুলস গুলো অ্যাকচুয়ালি বা কি কি বিষয় মানা উচিত আমাদের, ঠিক আছে? মানে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আইওটি এবং আইআইওটি তে কোন নিয়ম শৃঙ্খলা মানা উচিত, কি কি নতুন নিয়ম মানে প্রয়োজন, আগে কি নিয়ম ছিল সেইগুলা, এই সবকিছু মিলিয়ে হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনার মনে করতে পারেন যে আরো কি অনেক কিছু অ্যাকচুয়ালি বলা যায়। আচ্ছা, এখন মনে করেন যে আমরা যখন কি করব? যখন আমরা তথ্য রাখবো, তাই না? আমাদের আইওটি থেকে আইওটি বা আইওটি যাই বলি, সেন্সর থেকে যত তথ্য করে পাঠাবে তো ক্লাউডে রাখা হয়। তো এখন ক্লাউডে কোন ধরনের ক্লাউড ব্যবহার করতে হবে? ক্লাউডের কি রিকোয়ারমেন্ট থাকতে হবে? কত জিবি র‍্যাম, কত জিবি রম থাকতে হবে? আ এই বিষয়গুলো আমাদের অবশ্যই প্রয়োজন। তারপরে আমরা কোন ধরনের কমিউনিকেশন ইউজ করব? ওয়াইফাই, ব্লুটুথ মানে জিগবি এরকম অনেক ধরনের সিস্টেম আছে। কি ইউজ করব সেটা একটা বিষয়। তো এই সব মিলে হচ্ছে তার ল্যান্ডস্কেপ। অর্থাৎ আপনি যখন লিখবেন, আপনি তো বুঝলেন যে ইন্ডাস্ট্রিয়াল আইওটি কি, ইন্ডাস্ট্রিয়াল আইওটি কি বা আইওটি কি আপনি বুঝতে পারছেন। এখন এইখানে যখন আপনি নিজে চিন্তা করবেন, তো যখন আমি এগুলো ইউজ করব তখন কি সমস্যা হতে পারে? একটা সমস্যা হতে পারে, ডাটা নিরাপদ হতে পারে। এখন আমি যেখানে ডাটা রাখবো ওইখানে একটা নিরাপদ থাকতে পারে। যে সিস্টেম ইউজ করে ডাটা পাঠাবো তার একটা নিরাপত্তার প্রয়োজন হতে পারে। যাদেরকে রাখবো তাদের দক্ষতা থাকা উচিত। তারপর হচ্ছে যে অনেক ডেটা যখন থাকবে তখন কি তোমার হচ্ছে বিদ্যুৎ সংযোগের বিষয় থাকতে পারে। এই সবকিছু মিলে হচ্ছে তার ল্যান্ডস্কেপ। ওকে? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের 5th চ্যাপ্টার। আমি একটু 4th চ্যাপ্টার আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ টাইম নেই অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা 3rd চ্যাপ্টার শুরু করব, রাসবেরি পাই এবং আরডিনো। এই চ্যাপ্টারটা আসলে 2টা চ্যাপ্টারের কম্বিনেশন, বা আগের 2টা চ্যাপ্টারে যা পড়ছি ওইটাই একটু আমরা বলা যায় যে ওইটারই একটু প্র্যাকটিক্যাল, আরেকটু প্র্যাকটিক্যাল আমরা আসবো। দেখেন, আমরা যদি প্রথমে বলি আরডিনো জিনিসটা কি, আমরা এটাকে বলছিলাম আইওটি জিনিসটা কি। আইওটি আইওটি হচ্ছে আপনার একটা ধারণা বা প্রযুক্তি যার মাধ্যমে হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যাই বলি, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে কি করা হয়, ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যায়, তাই তো? ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যায়। এখন কন্ট্রোলটা আপনি করবেন কিসের মাধ্যমে? কোন একটা জিনিস তো লাগবে, তাই না? আমি বলছিলাম এর আগে ইএসপি 8266, বা একটা কথা বলছিলাম ইএসপি 32। এটা আমি একটু দেখাই ফার্স্টে। ইএসপি 8266, দেখেন এটা হচ্ছে সেই মডিউলটা, ঠিক আছে? দেখেন এটা ইএসপি 8266 এবং 8233 মধ্যে মেন ডিফারেন্সটা যদি বলি সেটা হচ্ছে মেন ডিফারেন্সটা হচ্ছে ইএসপি 8266 এর মধ্যে শুধুমাত্র ওয়াইফাই এর ফিচারটা আছে, ওয়াইফাই, ঠিক আছে? মানে ওয়াইফাই নিয়ে কাজ করতে পারে। আর ইএসপি 32 যেটা আছে এটা হচ্ছে ওয়াইফাই প্লাস ব্লুটুথ, ঠিক আছে? এই যে ESP32, এইটা দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি মনে করেন ওয়াইফাই এর উপর বিভিন্ন পারফর্ম হ্যাকিং করতে পারবেন, জানেন? তারপরে ওয়াইফাই তে ডিঅথ করা যায়। আমি এই ভিডিও দেখাবো না, আমি করছিলাম। ডিঅথ করা যায় মানে ওয়াইফাই কে আপনি আপনি যে ওয়াইফাই মানে যে কোনো ওয়াইফাই কে আপনি কানেকশন মানে বন্ধ করে দিতে পারবেন। এই ওয়াইফাই আর চলবে না, ঠিক আছে? এই ওয়াইফাই কে কেউ চালাইতে পারবে না। এটা কি দেখাবো? আচ্ছা, দেখালে একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা থাক, পরের সময় দেখাবো না, সমস্যা নাই। ওয়াইফাই কি হবে? আচ্ছা 1 মিনিট, আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, আপনাদের এখন আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমি টেন্ডারে যাই, মানে আমার যে ওয়াইফাই প্র্যাকটিক্যাল দেখালে আই থিঙ্ক ভালো হয়, এই জন্য আর কি আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে মোট কয়টা ডিভাইস কানেক্টেড আছে? 3টা, 1টা 2টা 3টা। এই আননোন হচ্ছে আমার। আচ্ছা আমি দেখি রেকর্ডিং চালু হয়েছে কিনা। তো রেকর্ডিং চালু আছে। ওকে, সো এটা হচ্ছে আমার পিসিটা, এটা হচ্ছে আমার মানে
চাচাতো ভাই ওরটা, আর এটা হচ্ছে আমার ফোন, ঠিক আছে? আচ্ছা, এখন এখন এই ৩ টা ডিভাইস নিশ্চয়ই আমি একবারে কি মানে মানে আমার এখান থেকে তো বাইর করতে পারব না। মানে ৩ টাকে আমি কি অফ করতে পারবো? আমি কিন্তু অফ করতে পারব না একসাথে। মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে যদি ফোন থাকে তাইলে না আমি যদি এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আসলাম, এখান থেকে আসে আমি মানে এখান থেকে কি বলে এটাকে? ওয়াইফাই ডিসকানেক্ট করলাম। তাইলে না সবগুলো এখান থেকে যাবে। আদারওয়াইজ তো যাবে না, তাই না? এখন সবগুলো ডিভাইস তো আমার কাছে নাই, রাইট? ওকে, এখন আমি একটা কাজ করব। সেটা দেখেন কি হয়। আমি এখান থেকে দেখেন এখানে একটা ওয়াইফাই নাম চলে আসছে হ্যালো, ঠিক আছে? আমি এখন এটা বন্ধ করে দিই। আমার ইএসপিটা আমি বন্ধ করে দিলাম। এবার দেখবেন হ্যালো আর থাকবে না এখানে। জাস্ট আ সেকেন্ড। আমি ওয়াইফাইয়ের নামটা দিছিলাম হ্যালো। দেখেন হ্যালো কিন্তু নাই এখানে। হ্যালো অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? এবার আমি আবার একটা কাজ করি। আমি হচ্ছে ইএসপি তে পাওয়ার দিই। পাওয়ার দিলাম। এখন আমি নতুন করে এটা দেখেন হ্যালো চলে আসছে, ঠিক আছে? আমি এটা কানেক্ট করি। ওকে। আচ্ছা, পাসওয়ার্ড আচ্ছা আমি ফোনের থেকে করি। ফোনের থেকে করি, এখান থেকে দেখা আই থিংক ভালো হবে এটা। আচ্ছা, এখানে মোট ৩ টা ডিভাইস আছে, ঠিক আছে? সো এখন থেকে এখান থেকে ২ টা চলে যাবে। আমার পিসিতে যাবে না, ঠিক আছে? পিসিতে জট সিস্টেম অফ। তো আমার এই ২ টা ডিভাইস চলে যাবে। আমি যদি এটা করার চেষ্টা করি, তাহলে আমি দেখাই। আচ্ছা, আমি একটা কাজ করি, ভিডিও রেকর্ডিং চালু করি। ফোনে ভিডিও রেকর্ডিং চালু করি, তাহলে আই থিংক বেটার হবে। ভিডিও রেকর্ডটা চালু করলাম। ওকে। ওকে, আমি এখন সিলেক্ট করে ফেলছি। এখন আমি স্টার্ট করব। রেডি 1 2 3। এখন আমি যদি এখানে রিফ্রেশ মারি, অলরেডি একটা চলে গেছে এবং এইটা এখন যে কাজটা করতেছে এইটার কানেক্টেড নাই। মানে কানেক্টেড দেখাচ্ছে এখানে, বাট অ্যাকচুয়ালি যে কাজটা হবে সেটা হচ্ছে যে দেখেন এইটা অলরেডি অফ হয়ে গেছে। মানে এখানে যদিও দেখা যাচ্ছে কানেক্টেড, বাট প্রবলেমটা কি হয় জানেন? মানে এটা ডিসকানেক্টেড। কেমন ডিসকানেক্টেড? এখানে একটা প্যাকেজ চালু দিয়ে প্যাকেজ দিয়ে আছে। মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমার ওয়াইফাই কানেক্টেড আছে, বাট কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কিছুই হবে না। মানে ফোন থেকে যদি ভালো দেখানো যায়, দেখেন কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এটার কানেক্ট হবে না। আমি যে জিনিসটা চালু করছি এরপর কোনো কিছুই কানেক্ট হবে না। নো নেট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মানে আপনি কানেক্ট করতে পারবেন না। ফোনে দেখলে ভালো বোঝা যায়। ফোন থেকে একবারে ডিসকানেক্টেড হয়ে যায়। ঠিক আছে? ফোন থেকে একদম ডিসকানেক্টেড হয়ে যাবে এবং নো নেট দেখাচ্ছে। দেখছেন? নো নেট। এখন আমি যদি অফ করে দিই, আমি অফ করে দিলাম। তাহলে এখন দেখবেন আমার নেট চলে আসবে। সো নেট কিন্তু চলে আসছে। কিন্তু এখন পিসিতে আসলে নেট চলে যায়। বাট যখন ফোনে করা হয় তখন একবার ডিসকানেক্ট হয়ে যায়। মানে ওই ওই এই যে আপনার যে ওয়াইফাই নামটাই আর দেখায় না। বুঝতে পারছেন? এটা কি করে কাজ করে জানেন? এটা কাজ করে হচ্ছে ডিঅথ এর মাধ্যমে। ডিঅথ মানে ওয়াইফাই একটা নিজস্ব প্যাকেজ আছে। এই প্যাকেজটা যখন দেয় আপনি নরমালি নেট পান। যদি আমি যদি বলি না আমি আপনাকে মানে আপনাকে ব্লক করে দিব। যখন অ্যাকচুয়ালি আমরা ব্লক করে দিই না তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় যে ডিঅথ। ডিঅথ মানে হচ্ছে যে একটা আলাদা প্যাকেজ দেওয়া হয়। এই প্যাকেজের মাধ্যমে এই প্যাকেজটা দিলে যে কাজটা হয় যে তখন আর ওয়াইফাই নেট দেওয়ার পরিবর্তে ডিঅট প্যাকেজ পাঠায়, যার মতো ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। সো আমি ভিডিও করে ফেলছি ফোনে, আমি আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, এখন এটা কেন বললাম? আসলে যে কাজ করে এই জন্য বললাম, ঠিক আছে? ওকে, এখন আমরা জায়গায় আসি। এখন আর সবগুলো কানেক্ট হয়ে গেছে, দেখছেন? উপ কানেক্ট হয়ে গেছে, এটা আমারটা কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মেন কথায় আসি। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে ইএসপির মধ্যে ESP8266 এবং ESP
এই এখন দেখেন এখন যেগুলো বলবে এগুলো হচ্ছে মেন পরবর্তী অর্ধেকগুলো লাগবে এই জন্য এত কিছু বলা। সো 3.2 কথা যদি বলি 3.2 তে আপনার কি আছে ওয়াইফাই এবং ব্লুটুথ আছে এবং ESP 826 এর মধ্যে ওয়াইফাই শুধু ওয়াইফাইটা আছে। এখন দেখেন এখন আরডিনো জিনিসটা কি, এইখান থেকে মেনলি আরডিনোটা হচ্ছে যে আপনার একটা মাইক্রো কন্ট্রোলার আছে। মাইক্রো কন্ট্রোলার কি যার মধ্যে আপনার সবকিছু দেওয়া আছে, সিপিইউ, মেমোরি, র্যাম ট্যাম হ্যান ত্যান যা কিছু সবকিছুর মধ্যে দেওয়া আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে প্রোগ্রামিং তো করবে, প্রোগ্রামিং করা যাচ্ছে না। প্রোগ্রামিং করতে হলে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজ। সেটা কি পসিবল আমাদের দ্বারা? পসিবল। তো এই জন্য আরডিনো আসছে যে আচ্ছা ঠিক আছে এত ঝামেলা তোমার করা লাগবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি খালি নর্মালি পোর্ট লাগাবা আর সি সি প্রোগ্রামিং বা হচ্ছে আরডিনোতে প্রোগ্রামিং করা তো ওইগুলোতে প্রোগ্রামিং করবা। তো আরডিনো মেনলি যেটা করতেছে সেটা হচ্ছে বিভিন্ন ইউএসবি পোর্ট মোড দিচ্ছে আমাদের কাছে, আমাদের বিভিন্ন মডিউল দিচ্ছে। তো আরডিনো মেনলি একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ভিত্তিক আপনার মাইক্রো মানে একটা ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক কই গেল এটা আমি একটু দেখাই ওয়েট। আচ্ছা এখানে যদি আসি এখানে কি লিখছে আরডিনো হলো একটি মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এটা যে কাজটা করে সেন্সর থেকে ইনপুট গ্রহণ করে, সেন্সর থেকে ইনপুট গ্রহণ করে। আচ্ছা এটা বড় হচ্ছে না কেন, আচ্ছা এটা অফ করতে হবে। আচ্ছা দেখেন এখানে লিখছিলাম হচ্ছে আরডিনো হলো একটি মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্ম যা দিয়ে ইলেকট্রিক্যাল প্রজেক্ট রোবোটিক্স মোটোটিক্স ইত্যাদি বানানো যায়। বাট আরেকটু যদি প্রফেশনাল বলি তাহলে সংজ্ঞাটা এইভাবে লেখা যাইতে পারে। সেটা কি, সেটা হচ্ছে যে আরডিনো হলো একটা ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক আপনার প্ল্যাটফর্ম যারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের কি মাইক্রো কন্ট্রোলার তৈরি করে। এইটার মাধ্যমে খুবই সহজে সেন্সর থেকে ডেটা নিতে পারবেন, সেন্সর থেকে ডেটা নিতে পারবেন, এটার মধ্যে প্রোগ্রামিং করতে পারবেন এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করতে পারবেন। অর্থাৎ এর উপর মানে ডিপেন্ড করে বিভিন্ন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইসগুলি কন্ট্রোল করতে পারবেন। সো আইওটির সংজ্ঞা এটার সংজ্ঞা সেম, ঠিক আছে। আইওটি হচ্ছে যে সিস্টেম জিনিসটা কি, এখন কার মাধ্যমে করব, সেও তো একই কাজ করে, সেও তো আইওটির কাজটাই করে থাকে। যে এটা হচ্ছে এক ধরনের মাইক্রো কন্ট্রোলার প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে খুবই সহজে প্রোগ্রাম করা যায়, এটার মাধ্যমে খুবই সহজে ইনপুট নেওয়া যায় এবং ওই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের আউটপুট প্রদর্শন করা যায় বা বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে কি কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে জিপি আইও পিন কি, আমরা এটাকে বললাম কি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের কি সেন্সর থেকে ডেটা নিয়ে আসে। এখন নিব কি করে, ডেটা নিব কি করে, আউটপুটটা দিব কি করে, কন্ট্রোলটা করবো কি করে, এই পিনের মাধ্যমে। এই পিনগুলোকে আমাদের মানে এই পিনগুলোকে বলা হয় জেনারেল পারপাস। মানে আমাদের মতো যারা নর্মাল পাবলিক আছে বা যারা প্রোগ্রাম করতে চায় এর মধ্যে বা এর উপর ডিপেন্ড করে বিভিন্ন কাজ করতে চায় তাদের জন্য এই পিনগুলো দেওয়া, এই পিনগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এসএআরটি ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার এবং ট্রান্সমিটার, এগুলো জাস্ট আপনি এইটার যে কাজটা করবেন এটা জাস্ট হচ্ছে পূর্ণরূপটা করবেন এই দুইটা, ঠিক আছে, তাইলে হবে। এখন আরডিনো অনেক ধরনের, উনু ন্যানো ব্যানানা উনু ন্যানো মেগা লিওনার্দো। তো এইগুলোর মেনলি কি, এইগুলো হচ্ছে আমরা সব থেকে বেশি ব্যবহার করি আমরা শেখার জন্য। তো এইগুলোর হচ্ছে মেনলি ডিফারেন্স গুলো যদি বলি, পিন কয়টা পিন আছে, কারণ যত পিন থাকবে ততগুলো ডিভাইসকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এগুলোর মেন ডিফারেন্স গুলো হচ্ছে পিন কত ছোট কত বড়, কতগুলো পিন আছে, কতগুলো জেনারেল পারপাস পিন আছে, কতগুলো হচ্ছে তোমার কি বলো ওই পিনটার নাম। আচ্ছা আমি যদি লিখি এখানে আরডিনো পিন, এটা কথা বলতেছিলাম যে ডিজিটাল ইনপুট আউটপুট পিনের কথা বলতেছিলাম, অ্যানালগ পিন কথা বলতেছিলাম। তো এখানে কতগুলো অ্যানালগ পিন আছে, কতগুলো ডিজিটাল পিন আছে, ঠিক আছে। এইগুলোর উপর ডিপেন্ড করে মেনলি আপনার আরডিনো গুলো মানে বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে, ঠিক আছে। এখন হলে শর্টকাটে ব্যাপারগুলো বুঝতে হবে। হয়ে গেল রে। আচ্ছা এখন এইটা দেখি যে রাসবেরি পাইটাকে দেখেন, আমরা তো কম্পিউটার ব্যবহার করছি তাই না, কম্পিউটার। এখন আমাদের কম্পিউটার তো ভাই অনেক বড় হয়, ল্যাপটপও অনেক বড় হয়। এখন আমাদের দরকার খুবই ছোট একটা জিনিস, মনে করেন এইটুকু একটা জিনিস তো প্রয়োজন, কিন্তু এর মধ্যে কম্পিউটারের সকল ফিচার চাই। আমরা এমন একটা কাজ করতে চাই যেখানে মনে করেন যে আমার এত বড় কম্পিউটার প্রয়োজন নয়, ছোট একটা কম্পিউটার প্রয়োজন, ছোট একটা জায়গার দরকার, বাট কম্পিউটার সকল ফিচার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি রাসবেরি পাই। এটা কি এক কথায় যদি বলি এটা ছোট একটা কম্পিউটার, সিঙ্গেল বোর্ড কম্পিউটার।
এটার মধ্যে আপনি কম্পিউটার যা করতে পারেন এর মধ্যে সবই করতে পারবেন, ঠিক আছে। এখন এটা যদি বৈশিষ্ট্য যদি বলি সেটা হচ্ছে আপনার এটা সাধারণত 8 জিবি র্যামের পাওয়া যায়, 1 জিবি র্যামের পাওয়া যায়। এখানে 1 জিবি র্যামের কথা আমি আসছে না, এখানে বলেই নাই। আচ্ছা, এখানে আমরা প্রোগ্রাম করতে পারি। এখানে আমরা তোমার হচ্ছে কি বলে একটা কম্পিউটার যা আছে আপনি তাতে করতে পারবেন, সেগুলো আপনি লিখবেন। যেমন এটা একটা ডিসপ্লে, এখানে একটা কি এইচডিএমআই পোর্ট থাকে যার মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভি বা ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারি। এখানে একটা ক্যামেরার মডিউল থাকে যার মাধ্যমে ক্যামেরা কানেক্ট করতে পারি। এখানে হচ্ছে আমরা ওএস বা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম কানেক্ট করতে পারি। এখানে হচ্ছে এসডি কার্ড অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে প্রোগ্রামিং করতে পারি, জাভা সি হ্যান ত্যান যত প্রোগ্রাম আছে সব করতে পারি। এখানে বিভিন্ন ধরনের সিপিআই পিন আছে যার মাধ্যমে আমরা আম, মানে রোবোটিক্সের কাজ করতে পারবো। তারপর হচ্ছে আর কি আছে, ইউএসবি পোর্ট আছে, ইন্টারনেট কানেকশনের জন্য ওয়াইফাই অ্যাডাপ্টার আছে। আহ, তো এরকম সবকিছু এক্সেলের মধ্যে আছে, ঠিক আছে। একটা কম্পিউটারের যা যা থাকে এর মধ্যে সবই থাকে। আরো যে কাজটা করতে পারি এখানে হচ্ছে বিভিন্ন ওয়েব সার্ভার রান করাইতে পারি এর মাধ্যমে। হ্যাঁ, এই মানে রাসবেরি পাই ছোট একটা কম্পিউটার, এখন একটা ছোট একটা কম্পিউটারের মধ্যে মানে মেন কম্পিউটার যা যা থাকে এর মধ্যে তাইতে থাকে, ঠিক আছে। এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখে এই অধ্যায়টা শেষ করব। আচ্ছা, এটা হচ্ছে কি যে আপনার দেখেন আচ্ছা, ছবি একটা তুলতে হবে ঠিক। জাস্ট আ সেকেন্ড, ছবি একটা তুলি আমি। আচ্ছা, আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে কি দেখেন, যদি বলে রাসবেরি পাইয়ের আর্কিটেকচার দেখেন, এভাবে কিন্তু আর্কিটেকচার লেখা খুবই ডিফিকাল্ট। যেভাবে আপনি এই যে ব্যাপারগুলো আছে এখানে এভাবে ডিজাইন ফিজাইন করাটা ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে দেখেন আর্কি আর্কিটেকচার এবং ব্লক ডায়াগ্রাম কোয়াইট সেমই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এটাই লিখে দিতে পারেন আর্কিটেকচারটাকে। সো আর্কিটেকচার এবং ব্লক ডায়াগ্রাম, এখানে ব্লক ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই ব্লক ডায়াগ্রামটা করতে পারেন। আর হচ্ছে আরডিনো যেটা আছে ওইটা অতটা ইম্পর্টেন্ট না, বিকজ ওইটা এর আগের বার আসছে, এটা আসার সম্ভাবনা খুবই কম, মানে 80% আসার সম্ভাবনা নাই, 20% সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি পড়তে পারেন, বাট রাসবেরি পাইটা আপনাকে পড়তে হবে অবশ্যই। সো রাসবেরি পাই হচ্ছে বলছিলাম যে এর মধ্যে কি একটা কম্পিউটারের মধ্যে যা যা থাকে এর মধ্যে তাই তাই থাকে। দেখেন কম্পিউটার কি থাকে, ইথারনেট কেবল থাকে, ইথারনেট কানেকশন থাকে, ইউএসবি পোর্ট থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, পাওয়ার সাপ্লাই তো অবশ্যই লাগবে, জিপিআই পিন ওইখানে সাধারণত ওইভাবে থাকে না, বাট এখানে থাকে। জিপিআই পিন দিয়ে কি করা যায়, এখান দিয়ে আপনার ওই যে বললাম রোবোটিক্স ফোরটিক্স এর যে আপনি যে ইনপুটটা নিবেন সেন্সর থেকে, ইনপুটটার মধ্যে দিবেন, বা হচ্ছে আপনার যখন আউটপুট দিবেন কোনো একটা পিনে, তো এই কাজগুলো মেনলি এই জিপিআই পিন দিয়ে করা হয়। ক্যামেরা মডিউল থাকবে, ক্যামেরা মডিউল দিয়ে কি করবেন, ক্যামেরা অ্যাড করবেন, এসএসডি কার্ড থাকবে, এইগুলো কিন্তু বলছিলাম আমি। তারপর এইচডিএমআই পোর্ট থাকবে, তারপর ডিসপ্লে থাকবে, মানে অ্যাড করার জায়গা থাকবে আর কি। এখন বিসিএম এটা হচ্ছে কি বোর্ড কম, এটা হচ্ছে একটা ধরনের এক ধরনের আপনার কোম্পানি যারা হচ্ছে এগুলো তৈরি করে, মানে রাসবেরি পাই তৈরি করে, এবং বিভিন্ন ধরনের মডেলও দিয়ে দেয়, যেমন এই যে 8235, এটা এসওসি, এটা হচ্ছে আপনার কি বলে সিঙ্গেল, মানে সিঙ্গেল কি যেন বলে এটা রে, ধরো ভুলে গেলাম। আচ্ছা, এটা যদি দেখি আমরা, আচ্ছা এই যে লিখছিলাম সিঙ্গেল বোর্ড কম্পিউটার, ঠিক আছে। এটাকে বলা হয় কি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। তো এটা খুবই সহজ ছিল এই অধ্যায়টা। এখন একটু দ্রুত যাবো বিকজ মেন ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। আসসালামু আলাইকুম। সো এখন হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো। আসলে ভিডিওটা কাটে গেছিল, মানে ভুল করে আমি সেভ করে দিয়েছিলাম, ভাবলাম একবারই করবো, বাট সো নতুন করে শুরু করা লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা দেখবো। ওকে, আচ্ছা, তো এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন আছে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপনার আইও ডিভাইসগুলো সেন্সরগুলোর নাম বলা, হ্যাঁ, আর হচ্ছে অ্যাকচুয়েটর জিনিসটা কি। তো আমরা অ্যাকচুয়েটর জিনিসটা কি এটা আপনি জানেন কিনা জানেন না, বাট আমরা অ্যাকচুয়েটর জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারছি, বাট আপনার হয়তো কনফিউশন, ভাই অ্যাকচুয়েটর কখন পড়লাম। আচ্ছা, অ্যাকচুয়েটর আমরা পড়ছি, কখন পড়ছি আমি একটু বলি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে আসি। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে ফিটনেস ট্র্যাকার কি,
দেখেন ফিটনেস ট্র্যাকার হচ্ছে একদম আইওটি ডিভাইস। আমি বলছিলাম না যখন প্রেশার আমরা মাপি, প্রেশার আমাদের শরীরের প্রেশার কত, এটা কিন্তু এক ধরনের কি আইওটি ডিভাইস। তো ফিটনেস ট্র্যাকার যেগুলো এগুলো কিন্তু এক ধরনের আইওটি ডিভাইস আমরা শরীরের মধ্যে পড়ি, যেমন স্মার্ট ঘড়ি বা এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে। তো যে কাজটা করে যে আমাদের মানুষের শরীরের কার্যকলাপ এগুলো কি করতে পারে, এগুলো ডিটেক্ট করতে পারে, যেমন হাঁটা চলা ক্যালোরি ঘুম টুম কেমন কি আছে এগুলো কি পরিমাপ করতে পারে, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে আপনার ফিটনেস ট্র্যাকার। মানে এটা এমন এক ধরনের আইওটি ডিভাইস যা আমাদের শরীরের বিভিন্ন যে কার্যকলাপ সেগুলো হচ্ছে আপনার আহ, বা ওইগুলোর যে পরিবর্তন বা শারীরিক কার্যকলাপগুলো সে বুঝতে পারে, সেই ডেটাগুলো সংগ্রহ করতে পারে এবং তার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে দেয়, যেমন আমাদের কত ক্যালোরি লস হইলো, আমরা কতটুকু হাঁটছি, আমাদের হার্টবিটের অবস্থা কি, এই বিষয়গুলো সে বুঝতে পারে। আচ্ছা, ওকে। এখন আমাদের এখন যে মেন যে আমরা বিষয়টা পড়বো, আমরা সেন্সর কি আমরা মনে হয় হালকা পাতলা বুঝতে পারছি। এখন সেন্সর এবং অ্যাকচুয়েটর কি এই জিনিসটা আমরা ভালো করে পড়বো। আচ্ছা, অ্যাকচুয়েটর নিয়ে ফার্স্টে বলি। আমরা এটাকে যখন বললাম যে আমি লাইট অন অফের কথা বললাম, লাইট অন অফ কেন বললাম, অবশ্য তার কিছু কারণ আছে। দেখেন রিলে, এই যে রিলে, এই রিলেটা কি, এটা একটা অ্যাকচুয়েটর, হ্যাঁ এটা একটা অ্যাকচুয়েটর। এবং আরেকটা কথা বলছিলাম, যেটা রিমোট থেকে যে আলো সেটা বাইর করতে পারে, নিতে পারে, ওটার নাম কি আইআর সেন্সর, আইআর সেন্সর। তো রিলে হচ্ছে একটা অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর জিনিসটা কি এবং মানে সেন্সর জিনিসটা কি, এবার আমরা এই জিনিসটা বুঝতে পারলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। রিলে বা অ্যাকচুয়েটর হচ্ছে এমন এক ধরনের ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে আসা কোনো সিগন্যালের কারণে, কোনো সিগন্যালের মাধ্যমে নির্দিষ্ট কোনো কাজ করে, যেমন লাইট অন অফ করা, লাইট অন অফ করা, লাইট অন অফ করা। তারপরে আরো আছে যেমন মোটর, ডিসি মোটর চালানো, সার্ভে মোটর চালানো। তো এইগুলাকে বলা হয় অ্যাকচুয়েটর, যে কোনো সিগন্যালের উপর ডিপেন্ড করে কোনো একটা কাজ করবে, যে কাজ করবে তার নামে অ্যাকচুয়েটর। এবং যে সিগন্যালটা তৈরি করবে বা আমাদের সার্চে লাগাইতে হবে। ওকে, ওকে সার্চ হচ্ছে আই থিঙ্ক। ওকে, তো দেখেন অ্যাকচুয়েটর যে সে একটা কাজ করে, অ্যাকচুয়েটর সে একটা কি কাজ করে, আর সেন্সর সে ইনফরমেশন নেয়। সেন্সর কেমন ইনফরমেশন নেয়, যেমন যেমন হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার, গ্যাস আছে কিনা, গ্যাস, গ্যাস সেন্সর। তারপরে চাপ, চাপ, তারপরে তাপ, চাপ তাপ গ্যাস, এই বিষয়গুলো কি করে, এইগুলো সেন্সরের কাজ, এইগুলো থেকে কি ইনফরমেশন কালেক্ট করে সে, ভৌত বা রাসায়নিক পরিবর্তনগুলো। আর এই যে ইনফরমেশনগুলো আমি দিব একটা মাইক্রো কন্ট্রোলারকে দিব, এটা মনে করেন মাইক্রো কন্ট্রোলার বা একটা কম্পিউটার চিন্তা করতে পারেন। এই কম্পিউটার এই সকল ইনফরমেশনের ডিপেন্ড করে অ্যাকচুয়েটরে বলবে ভাই এই কাজটা তুমি করো, তো অ্যাকচুয়েটর তখন একটা কাজ করবে। তো এই হচ্ছে অ্যাকচুয়েটর, যে একটা নির্দিষ্ট কাজ করে কোনো একটা সিগন্যালের উপর ডিপেন্ড করে। সেন্সর ওই সিগন্যালগুলো বা ইনফরমেশনগুলো সেই করে, সে উৎপন্ন করে, সে বা সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে। আশা করি এখন ক্লিয়ার। এখন আমরা চলেন দেখি হচ্ছে সেন্সর এবং অ্যাকচুয়েটরের মধ্যে পার্থক্য। সেন্সর সে পরিবেশ থেকে ইনফরমেশন কালেক্ট করে, অ্যাকচুয়েটর কোনো কাজ করে। সেন্সর সে ফিজিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, মানে ফিজিক্যাল থেকে ইলেকট্রিক্যাল বলতে আমাদের ভৌত যে পরিবর্তন বা শারীরিক যে পরিবর্তনগুলো হবে, শারীরিক পরিবর্তন মানে কি, যেমন হচ্ছে তাপ, তাপ কত, আমাদের শরীরে তাপমাত্রা কত, ফিজিক্যাল কোন একটা জিনিস, এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করবে। আর এ যে কাজটা করবে, এ হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে একটা নির্দিষ্ট সিগন্যাল আসবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসবে কার কাছ থেকে, মাইক্রো কন্ট্রোলার থেকে। এ হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলো, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসলো, এই সিগন্যালের উপর ডিপেন্ড করে সে হচ্ছে কোন একটা কাজ করবে। এখন বারবার কেন ইলেকট্রিক্যাল সিগন্যাল বলছে, দেখেন আমরা কিন্তু 5 ভোল্ট দিছিলাম, 5 ভোল্ট কি কারেন্ট কিন্তু 5 ভোল্ট, এই জন্য ওরা বলছে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে দেখেন এই যে এখানে ডিসি মোটর আছে, আপনি রিলে লিখবেন, যেহেতু রিলে অনেকবার বলছে এতক্ষণ সময় আপনাদের মুখস্থ হওয়ার কথা, রিলে, 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 ডিসি মোটর, সার্ভে মোটর। এখানে দেখেন টেম্পারেচার সেন্সর, গ্যাস সেন্সর, লাইট সেন্সর, আইআর সেন্সর,
তারপরে আরো যে কত সেন্সর আছে ভাই। আচ্ছা, এগুলো অনুভব করে, এগুলো একটা কাজ করে, একটা প্রতিক্রিয়া করে। ঠিক আছে, আশা করি সবকিছু বুঝতে পারছেন আপনারা। তো এই দেখেন এখানে লিখছে কি, সেন্সর সেন্স করে, অ্যাকচুয়েটর কি আপনার অ্যাকশন। ঠিক আছে, এই হচ্ছে মেন বিষয়। এখন আমরা তো মেন বিষয় বুঝতে পারলাম। এখন দেখেন আরেকটা কোশ্চেন আছে যে অ্যাকচুয়েটর কি করে কাজ করে। এইটুকু জানলে মোটামুটি আপনাদের এই অধ্যায় শেষ। অ্যাকচুয়েটর কাজটা ভাই কি করে করে। ওকে, অ্যাকচুয়েটর কিভাবে কাজ করে ওইটা আমরা একটু বুঝি। অ্যাকচুয়েটর প্রথমত কাজ করে সিস্টেম, প্রথমত সেন্সর থেকে ডেটা নিবে, সেন্সর থেকে ডেটা তাকে দিবে, সেন্সর থেকে ডেটা নিবে, সেই ডেটা মাইক্রো কন্ট্রোলের কাছে যাবে বা কম্পিউটারের কাছে যাবে, সেই কম্পিউটার এগুলোকে প্রসেস করবে, প্রসেস করলো, এই প্রসেস করার পর একটা সিদ্ধান্ত আসবে, একটা সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নেওয়ার পর সুস্থ হবে, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে কি অ্যাকচুয়েটর। এটা অ্যাকচুয়েটরে কাজ করার সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে পুরো সেকেন্ড চ্যাপ্টার। আশা করি বুঝতে পারছেন এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখেন প্রথম চ্যাপ্টার কিন্তু অনেক বড় ছিল, অনেক কিছু ভেঙে বলছি, কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু সময় লাগে নাই। কারণ কি, প্রথম চ্যাপ্টার আপনি অনেক কিছু বুঝতে পারছেন, এই জন্য আমাকে নতুন করে সেন্সর অ্যাকচুয়েটরকে অনেক বড়ভাবে বলার কোনো প্রয়োজন হয় নাই। সব এক্সাম্পল আপনার ওই চ্যাপ্টারই দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এবং আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আসতেছি ইনশাআল্লাহ।